এই যে অভাগী স্বর্গ আছে না, এই অভাগী স্বর্গটা কিন্তু অনেক বড় রচনা, এটা কিন্তু ছোট রচনা না। মজার বিষয় হচ্ছে কি জানো, যে তোমরা যারা এসএসসি লেভেলে আসো এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ শরৎ চ্যাটার্জি, চট্টোপাধ্যায় ইংলিশ তো চ্যাটার্জি তাই না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রচনাটা পড়ছো এসএসসিতে, এটা অনেক বড় রচনা, বলা যায় সব থেকে বড় রচনা। আর এইচএসসিতে উঠার পরে তোমরা যে রচনাটা পাবা সেটা হচ্ছে বিলাসী, ওইটাও এইচএসসি লেভেলের অন্যতম বড় একটা রচনা। ঠিক আছে, আমরা এইচএসসিতে কোনটা পড়বো বলতো, খুবই সুন্দর, এইচএসসিতে বিলাসী পড়বো। ঠিক আছে, বিলাসী রচনাটা পড়বো। আচ্ছা, দুইটা রচনাই না মূল সুরটা একই বলতে পারো, যে সমাজের নিচু শ্রেণীর মানুষদেরকে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বানটা জানানো হয়েছিল। তো একটু দেখো, অভাগীর স্বর্গ, অভাগী হচ্ছে এই রচনায় একটা চরিত্র, হ্যাঁ চরিত্র। আর অভাগীর স্বর্গ কথাটার অর্থ কি জানো, তার স্বর্গে যাওয়ার যে বাসনা, স্বর্গে স্বর্গে যাওয়ার বাসনা। ঠিক আছে, বাসনা মানে এই রচনার নামকরণের উদ্দেশ্য হচ্ছে অভাগী নামক একটা নিচু শ্রেণীর এক নারী ছিল। ঠিক আছে, এই নিচু শ্রেণীর নারীর স্বর্গে যাওয়ার একটা বাসনা থাকে, মনের মধ্যে একটা বাসনা জন্মায়। কেমনে জন্মায়, সমাজে একটা উঁচু শ্রেণীর একটা ব্যক্তির ওয়াইফ মারা যায় এবং তার মারা যাওয়া উপলক্ষে গ্রামে পুরা হুলুস তুলুস কাণ্ড শুরু হয়। হুলুস তুলুস কাণ্ড মানে বিশাল উৎসবের মতো তার শবযাত্রা অর্থাৎ মৃত যাত্রাটা এমনভাবে হয়, তাদের বিশ্বাস যে একটা মানুষকে যদি সাজায় গোছায় একদম আগুন চিতাটায় আগুন জ্বালানো যায়, তবে সেই ধোঁয়ার সাথে 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 করে স্বর্গে চলে যাবে সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা। তো এই অভাগী সমাজের অনেক নিচু শ্রেণীর একটা নারী আর কি। তো তারও ইচ্ছে জাগে যে কিভাবে সে স্বর্গে যাবে, হ্যাঁ তাকেও আগুনে পুরানো হবে। কিন্তু নিচু শ্রেণীর মানুষদেরকে আগুনে পুরানো হতো না, মাটিতে পুঁতে ফেলা হতো, তখনকার বিশ্বাস এরকম ছিল আর কি। তো আমি তোমাদের পুরো ব্যাপারটা সুন্দর মতো বুঝাই দিব। তো আমি কবি পরিচিতি থেকে শুরু করি। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেখো বাংলা সাহিত্যে যারা উপন্যাস লিখছেন তাদের ভিতরে একজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ পাধ্যায়। অনেক বড় কিছু ব্যক্তিত্বের নাম আমি তোমাদেরকে লিখতেছি। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাদি তোমরা তো জানোই, সিলেবাসে আছে। এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমাটির ভেপু, বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়, ওকে, বন্দ্যোপাধ্যায়। এই যে ইনি একজন, আরেকজন আছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই যে এই তিন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে, হ্যাঁ বন্দ্যোপাধ্যায় মানে উপন্যাসের সেক্টরটাকে অনেক বড় করে দিছিল। মানে উপন্যাসের সেক্টরে ইনার অনেক বড় নাম, বুঝতে পারছো, উপন্যাসের সেক্টরে, সেক্টর এ ইনাদের সাথেও, ইনাদের সাথেও এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারিত হয় এবং বাংলা উপন্যাসের সেক্টরে ইনি অনেক বড় গণ্যমান্য একজন লেখক। হ্যাঁ, অনেক বড়, অনেক গণ্যমান্য, গণ্যমান্য একজন ঔপন্যাসিক। ঔপন্যাসিক, ঔপন্যাসিক কথাটা হচ্ছে যারা উপন্যাস রচনা করে, বুঝা গেছে তো। এবং তার একটা ছদ্মনাম আছে, ছদ্মনামটা কি জানো, তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। এখন তোমরা একটু অবাক হতে পারো, অনিলা দেবী এইটা কেন, অনিলা দেবী এই নাম কোনো বেটা মানুষের, এটা কেন হলো, কেন হলো? এটা হচ্ছে তার ছদ্মনাম, বুঝতে পারছো, ছদ্মনাম, স্টেজ নেম। আসলে তিনি অনেক নারী ক্যারেক্টারকে হাইলাইট করতো, আর অনিলা দেবী নামে তিনি অনেক রচনা রচনা করছেন, এই কারণে এটা তার ছদ্মনাম। আর তার একটা উপাধি আছে, যে মানুষ তাকে কি নামে ডাকে, হ্যাঁ এটা হচ্ছে তার উপাধিটা, কি জানো, অপরাজেয় কথাশিল্পী বা কথা সাহিত্যিক। অপরাজেয় কথা সাহিত্যিক, লিখে রাখো। হ্যাঁ, অপরাজেয়, একটু লিখে দেই, অপরাজেয় কথা শিল্পী তাকে বলা হতো, কথা শিল্পী, কথা শিল্পী বা সাহিত্যিক, সাহিত্যিক এইটা একটু মনে রেখো তোমরা, ঠিক আছে, সাহিত্যিক। এখন আমি তোমাদেরকে যদি বলি যে কথা সাহিত্য বলতে কি বোঝায়, একটু বলতে পারো যে কথা সাহিত্য, সাহিত্য এটা বলতে কি বোঝায়, মনে রাখবা। কথা সাহিত্য বলতে গল্প এবং কথা সাহিত্য বলতে উপন্যাসকে বোঝানো হয়। তার মানে তিনি কিন্তু একজন লেখক ছিলেন, যেই লেখক উপন্যাস আর গল্পে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব। একটু দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন 1876 সালে, মনে রেখো। আচ্ছা, তার আর্থিক সংকটের কারণে এফএ শ্রেণীতে পড়ার সময়
তার ছাত্র জীবনের অবসান ঘটে। কিছুদিন ভব ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ভব ঘুরে মানে কি জানো? যার কোনো কাজ কাম নাই, ঘুরে বেড়ানো ছাড়া। ঘুরে বেড়ানো ছাড়া, যার অন্য কাজ নাই, অন্য কাজ নাই। ওকে। পরে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা, বার্মা কথাটার অর্থ হচ্ছে বর্তমান মায়ানমার যান। মায়ানমারের কোথায় যায় বলতো? রেঙ্গুনে। রেঙ্গুন কোথায় জানো? এইটা তোমরা ইন্টারনেটে সার্চ দিলে পাবা, ইয়াঙ্গন। এইটা হচ্ছে ইংলিশ নাম, এটাকে রেঙ্গুন বলা হয়। রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানি, কেরানি কথাটার অর্থ হচ্ছে হিসাব রক্ষক। হিসাব রক্ষক, ঠিক আছে, হিসাব রক্ষক পদে চাকরি করেন। প্রবাস জীবনেই তার সাহিত্য সাধনা শুরু এবং অল্প কিছুদিনেই সে খ্যাতি অর্জন করেন। আমরা বিলাসী গল্প থেকে কি জানতে পারি জানো? যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটবেলায় দুইটা শখ ছিল। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটবেলায় দুইটা শখ ছিল। একটা হচ্ছে সন্ন্যাসী হওয়া, সন্ন্যাসী হওয়া, ওকে, একটা হচ্ছে সন্ন্যাসী হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে গোখরা সাপ ধরা। গোখরা সাপ ধরা, এই ছিল তার লাইফের দুইটা কাজ, মানে ইচ্ছা। তিনি সন্ন্যাসী হওয়ার জন্য এই মায়ানমারে চলে গেছিল, কিন্তু মশার কামড় খাইয়ে আর টিকতে পারে নাই, সে ব্যাক করছিল। আরেকটা শখ ছিল হচ্ছে গোখরা সাপ ধরা, যেটা সে পারছিল। এটা বিলাসী গল্প থেকে আমরা পাই। এবার একটু দেখো, 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিত সাহিত্য চর্চা করতে থাকেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। প্রবন্ধকে ইংলিশে বলা হয় এসে। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগদান করেছিলেন, কিন্তু তা পরে ত্যাগ করে দেয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ উপন্যাস আর কি, দেখো, বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস। এই দেবদাসটা এতই বিখ্যাত যে উপমহাদেশে, শুধু উপমহাদেশে 19টা ভাষায় এই দেবদাসের সিনেমা হয়। যার লাস্টেরটা তোমরা দেখছো না, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রায়ের। আচ্ছা, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, মেজ দিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত। এই শ্রীকান্ত হচ্ছে তার আত্মজীবনীমূলক একটা উপন্যাস। এটা 4টা পার্ট আছে। জীবনী মূলক, ঠিক আছে। এরপর চরিত্রহীন, এটাও অনেক বিখ্যাত। দত্তা ছবি, গৃহদা, দেনা পাওনা। এই যে দেখো, দেনা পাওনা কিন্তু রবীন্দ্রনাথের একটা ছোট গল্প, কিন্তু তার একটা উপন্যাস, এটা মনে রেখো, এটা হচ্ছে একটা উপন্যাস। আবার অপরদিকে দেনা পাওনা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। আর এটা ছোট গল্প কে লিখছে? এই ছোট গল্পটা লিখছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প এটা লিখছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রবি ঠাকুর। আর শরতেরটা হচ্ছে উপন্যাস। পথের দাবি, পথের দাবি কিন্তু নিষিদ্ধ বই একটা। ব্রিটিশরা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল 1923 সালের দিকে, কারণ এখানে রাজনৈতিক ব্যাপার স্যাপার ছিল আর কি। এবার একটু দেখো, শেষ প্রশ্ন। শরৎচন্দ্র 1938 সালে মৃত্যুবরণ করেন। ডান। ওকে, দাগাদাগি হয়েছে কিনা একটু বলো আমাকে। এবার একটু দেখো, খেয়াল করো কিন্তু, হ্যাঁ, মজাটা কোথা থেকে দেখি। এই যে এখান থেকে শুরু, দেখো, ঠাকুরদাস মুখুজ্জের, এটা হচ্ছে ওই যে আমরা বলি না মুখার্জি, মুখোপাধ্যায়, এটা তার বংশীয় পদবী। এইটা একটা চরিত্র, ঠাকুরদাস মুখুজ্জ। ওকে, এইটা একটা কি, এই যে চরিত্রগুলো আমাকে দাগায় রাখতে হবে। এটা একটা চরিত্র। ওকে, বর্ষীয়সী মানে কি জানো? বর্ষীয়সী মানে হচ্ছে বয়স্ক। ওকে, বয়স্ক। স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। আচ্ছা, এখানে একটু সংখ্যাবাচক তথ্য আছে। এই সংখ্যাবাচক তথ্যটাকে তোমরা একটু মার্ক করে রাখো, সংখ্যাবাচক তথ্য। ওকে, কিসে মারা গেছে? জ্বরে মারা গেছে। এই পার্টটুকু এমসিকিউর জন্য লাগবে। ওকে, বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয়ের ধানের কারবারে অতিশয় সঙ্গতিপূর্ণ, মানে তোমরা এই ব্যাপারটাকে ধরতে পারো যে রিচ। তার বলছে না ধানের কারবারে, তার মানে তাদের ব্যবসাটা কি ছিল? ব্যবসা, ব্যবসাটা ছিল হচ্ছে ধানের কারবার ছিল, মানে ধরে ধানের আড়ত ছিল, গুদাম ছিল, এরকম। এবং অতিশয় সঙ্গতিপূর্ণ মানে কি? একটু স্টেবল, অনেক টাকা পয়সা ছিল তাদের। তার 4 ছেলে 3 মেয়ে। তাহলে এই পার্টটুকু একটু লাগবে, সংখ্যাবাচক তথ্য মানে এমসিকিউ। ওকে, আচ্ছা, ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে। ছেলে মেয়েদের ছেলেপুলে মানে কি? তাদের নাতিপুতিও আছে, নাতিপুতি। ওকে, এবার কি বলতেছে দেখো, জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। মানে বুঝার উপায় নাই যে মারা গেছে কেউ, ঠিক আছে, বুঝার উপায় নাই, উপায় নাই যে কেউ মারা গেছে, এ বাড়িতে মারা গেছেন। ওকে, পাশে একটা কি হয়ে গেল? উৎসব বাঁধিয়া গেল। কেন উৎসব বাঁধিয়া গেল বলো তো? কারণ সবাই একত্র হয়েছে। হ্যাঁ, মৃত্যুতে, এই বর্ষীয়সী বৃদ্ধা নারীর মৃত্যুতে সবাই একত্র হয়েছে, ঠিক আছে, সবাই
একত্র হইয়াছে। ওকে, বোঝা গেছে তো? আচ্ছা, দেখো, সমস্ত গ্রামের লোক ধুমধামে সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। সব যাত্রা মানে কি? এই যে মৃতের যাত্রা। ওকে, মৃতের পোড়া দেখার যাত্রা, পোড়া দেখার যাত্রা। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো কেউ মারা গেলে তার কবর দেওয়ার টাইমে পুরা এলাকা ভরে মানুষজন হইছে। ওদের কি হয়েছে? ওদেরকে তো আগুনে পুড়াবে। তো এইটা দেখার জন্য পুরা এলাকার মানুষজন ভিড় জমাচ্ছে যে কি না কি হচ্ছে, এখানে একটা উৎসব হচ্ছে, বাট একটা মানুষের মৃত্যু হয়েছে। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ের গাঢ় করে আলতা ও মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল। বধূরা ললাট, ললাট মানে কি বলতো? ললাট মানে হচ্ছে কপাল, কপালে চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া, আঁচল দিয়া, মানে আচ্ছাদিত মানে কি? আচ্ছাদিত মানে হচ্ছে ঢেকে দিল, ঢেকে দিল করিয়া কি হলো দেখো তো? আঁচল দিয়া তার শেষ পদধূলি মুছাইয়া দিল। পদধূলি কথাটার অর্থ হচ্ছে পায়ের ধুলো, পায়ের ধুলো। মানে ব্যাপারটা অনেকটা এরকম তোমরা ধরতে পারো যে তাকে যখন আগুনে পোড়ানো হবে তার আগে সে যেভাবে এই ঘরের গৃহপ্রবেশ করছিল না, একটা বউয়ের মতো করে, তাকে আবার বধূর মতো করে সাজানো হয়েছে তার সম্মানে। ঠিক আছে, এবার কি বলতেছে দেখো, পুষ্পে, পুষ্পে মানে হচ্ছে ফুলে, পুষ্পে মানে হচ্ছে ফুলে। তারপর কি দেখো, পত্রে মানে হচ্ছে পাতায়, পাতায়, গন্ধে বা স্মেল, মানে চারিদিকে খুব স্মেলি হয়ে গেল। মাল্লে, মাল্লে মানে হচ্ছে মালা। আর কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। কলরব মানে কি? কলরব মানে হচ্ছে চেঁচামেচি বা আওয়াজে, আওয়াজে মনে হলো না যে এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণীর পঞ্চবর্ষ পরে আর একবার নতুন করিয়া, এই যে নূতন বানানটা কিন্তু দেখো, এই নূতন মানেই হচ্ছে নতুন। ঠিক আছে, নতুন করিয়া তাহার স্বামীর গৃহে যাত্রা করিতেছেন। মানে এইটার অর্থটা তোমরা পাশে লিখে রাখো, যে দেখে মনে হচ্ছে যে কোনো বধূ তার স্বামী গৃহে প্রবেশ করেছে। দেখে যেন মনে হচ্ছে কোনো বধূ, হ্যাঁ, স্বামী গৃহে, স্বামী গৃহে প্রবেশ করেছে, প্রবেশ করছে, এমন একটা সিনারিও। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে, অলক্ষ্যে মানে অনেক দূরে, হ্যাঁ, অনেক দূরে, অনেক দূরে দুফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। মানে সে অনেক স্যাড, অনেক দূরে তাকায় আছে, যা হ্যাঁ রে, বউ মারা গেছে, 50 বছরের অধিক সংসার করছি তার সাথে, সঙ্গিনী চলে গেছে। ওকে, আচ্ছা, মানে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন প্রবল হরিধ্বনিতে। হরিধ্বনি মানে বোঝো, ওই যে পূজার শব্দ ধরলাম এখানে, হ্যাঁ, প্রবল মানে অনেক, প্রবল কথাটার অর্থ হচ্ছে অনেক। পূজার সময় যে ধ্বনি হয়, পূজার শব্দে, পূজা হওয়ার শব্দ, হ্যাঁ, শব্দ। প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল তাকে শ্মশানে নিয়ে। কোথায় কোথায় গেল বলতো? শ্মশান ঘাটে, শ্মশান ঘাটে। আরেকটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। এই প্রাণী বলতে কিন্তু সে একজন মানুষ, প্রাণী বলতে কি সে কিন্তু একজন মানুষ, যার নাম অভাগী। সে কাঙালির মা। এইটা কি? এইটা একটা ক্যারেক্টার, এই যে দাগায় রাখলাম এবং লিখে রাখলাম, এটা একটা চরিত্র। এই রচনায় মূল চরিত্র হচ্ছে অভাগী, এবং পার্শ্ব চরিত্রের ভিতরে যারা আছে তাদের অন্যতম হচ্ছে কাঙালি। কাঙালিটাকে অভাগীর ছেলে, মনে রাখতে হবে, ছেলে। এবার একটু দেখো, সে তাহার কুটির প্রাঙ্গণে, কুটির মানে কি বলতো? কুটির মানে বাড়ি, কুটির মানে হচ্ছে বাড়ি। ওকে, বাড়ির প্রাঙ্গণে বা উঠানে, চিন্তা করো, উঠানে গোট কয়েক, গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাঁটিয়া চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারে না। এই দৃশ্য মানে কি? এই যে সব যাত্রা, হ্যাঁ, এই সব, সব মানে মৃতদেহ, যাত্রা। বুঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে তো? তাহলে একটু দেখো, তার মানে ধরো অভাগী কি হয়েছে, অভাগী তার দুপুরবেলার খাবার সংগ্রহ করার জন্য রাস্তা দিয়ে বের হয়েছে। তো তার কোনো একটা বাগান থেকে সে কয়েকটা, গোটা কয়েক বেগুন তুলছে, হারভেস্ট করছে। এটা করার পর সে যখন এই মুখোপাধ্যায়ের বাড়ির সামনে আসলো, তখন সে আটকায় গেল। সে দেখতেছে, আয় রে, বড় লোকের মৃত্যুতেও কত আয়োজন, হ্যাঁ, তার স্বর্গযাত্রাটা আমি দেখবো এবার। এবার একটু দেখো, আচ্ছা দেখো, কি হলো? রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পেছনে শ্মশানে আসিয়া
উপস্থিত হইল, মানে সব কাজ বাদ দিয়ে, সব কাজ বাদ দিয়ে, ওকে, সব কাজ বাদ দিয়ে সে এখন শ্মশান ঘাটে যাচ্ছে। গ্রামের একান্তে, একান্তে মানে হচ্ছে এক প্রান্তে, এক প্রান্তে, ওকে, এক প্রান্তে গরুর নদীর, এইটা হচ্ছে নদীর নাম, তীরে তাদের শ্মশান। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে কতে, যে শ্মশানের অবস্থানটা কোথায়, অবস্থান, ওকে। সেখানে পূর্বাহ্নের কাঠের ভার, পূর্বাহ্নেই কাঠের ভার, চন্দনের টুকরো, ঘৃত, ঘৃত মানে হচ্ছে ঘি, হ্যাঁ ঘি, আচ্ছা, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। সঞ্চিত মানে কি, যে জমা ছিল, জমা ছিল, ওকে, ছিল। এটা কিসের উপাদান, মৃতদেহ পুরানোর, মৃত পোড়ানোর যা কিছু লাগে, মৃত পোড়ানোর সব উপকরণ, সব উপকরণ সেখানে আগে থেকেই ছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে, দুলে কারা জানো, যারা পালকি বহন করত আগের সময়, মানে আগে যে জাতটা রাজা রানীর পালকি বহন করত তাদেরকে দুলে বলা হতো, বুঝতে পারছো? মানে দুলে বলতে হচ্ছে নিচু জাত আর কি, পালকি বহনকারী, পালকি, বা এই দুলে বলতে তোমরা ছোট জাতটা লিখে রাখো, ছোট জাত। তো হিন্দুদের এই জাত প্রথাটা খুবই তীব্র ছিল একটা টাইমে, বুঝছো, এমন তীব্র ছিল যে জাত ভেদ অনুসারে বিয়ে শাদী পর্যন্ত হইতো। কেমন, হিন্দুদের প্রথম যে জাতটা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, হ্যাঁ আমি বলি, প্রথম যে জাতটা, সেই জাতটার নাম হচ্ছে ব্রাহ্মণ। প্রথম জাত মানে একদম টপ ক্লাস, হ্যাঁ। তারপর সেই জাতটা আসে হচ্ছে আরেকটা ক্ষত্রিয়, ক্ষত্রিয়র পর আসে হচ্ছে বৈশ্য, এবং বৈশ্যর পরে আসে হচ্ছে শূদ্র। এবার আমি যদি তোমাদেরকে একটু বুঝাই কোনটা কেমন, হ্যাঁ, মানে তাদের বিশ্বাস অনুসারে, এগুলো মানুষেরই তৈরি করা। এই ব্রাহ্মণ জাত হয় হচ্ছে যারা পুরোহিত পণ্ডিত থাকে না, হ্যাঁ, পুরোহিত ধর্মীয় গুরু আর কি, তারা, হ্যাঁ, বা পণ্ডিত তারা। এবার একটু দেখো, ক্ষত্রিয় হচ্ছে যারা রাজা কিংবা যোদ্ধা, তারা ছিল হচ্ছে ক্ষত্রিয়, ওকে। এমন না যে ব্রাহ্মণরা রাজা হতে পারে না, ব্যাপারটা এরকম না, বুঝা গেছে? ব্রাহ্মণদের সম্মান ছিল অনেক বেশি। এবার দেখো বৈশ্য, বৈশ্য বলতে কি, যারা জমিদার ছিল, হ্যাঁ, যারা জমির মালিক ছিল। আর শূদ্র হচ্ছে একদম নিচু জাত, একদম নিচু জাত। এই জাতের ভিতরে এই যে দুলে, তারপর সুইপার, ম্যাথর, সাপুরে তারা পড়তো। এবং মনে রাখো যে ব্রাহ্মণ সম্প্রদায়েরই আগুনে পুড়ে মৃত্যু হতো, মানে তাদের মরার পরে আগুনে পোড়ানো হতো শ্মশান ঘাটে। কিন্তু এই যে শূদ্র যারা আছে তাদের কিন্তু ভাগ্যে আগুন জুটতো না, তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো, ঠিক আছে? এবার একটু দেখো কি বলতেছে, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না, যে ছোট জাত তো, সে জাত হিসেবে ছোট, অপবিত্র জাত বা অপবিত্র, তারা মনে করতো যে এরা মনে হয় অপবিত্র, অপবিত্র জাত, কাছে যাওয়া যাবে না, হ্যাঁ। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে, ঢিপি বলতে ধরো একটা উঁচু স্থান, হ্যাঁ, উঁচু স্থানের মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া, মানে শেষ যাত্রা, হ্যাঁ, মানে সম্পূর্ণ যাত্রাটা, সম্পূর্ণ এই প্রসেস, সম্পূর্ণ প্রসেস প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগলো। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত হতো, সব মানে হচ্ছে মৃতদেহ, মৃতদেহ, হ্যাঁ। আর এই যে বলছে না প্রশস্ত ও পর্যাপ্ত চিতা, মানে ওই যে যে কাঠটার উপরে রাখা হয়, হ্যাঁ, যে কাঠের উপরে মৃতদেহটাকে রাখানো হয়, হইল তখন তার রাঙা পা দুখানি দেখিয়া তাহার চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেই। দেখো তার খুব ইচ্ছা হইল যে তাকেও এইভাবে সাজানো হবে, কারণ সে ছোট জাত না, ছোট জাতের তো এগুলো হয় না, ঠিক আছে? এবার কি বলতেছে দেখো, বহু কণ্ঠের হরিধ্বনি, মানে অনেক শব্দ বা আওয়াজ, সবাই আওয়াজ করা শুরু করলো, আওয়াজ, হ্যাঁ। শহীদ, শহীদ মানে হচ্ছে সাথে, পুত্র হস্তের, মানে কি বলতো, পুত্রের হাতের বা সন্তানের হাতের, পুত্রের হাতের, হাতের মন্ত্রপুত অগ্নি, মন্ত্রপুত অগ্নি কথাটার অর্থ হচ্ছে মন্ত্র পড়া, মন্ত্র পড়া অগ্নি বা আগুন, আগুন যখন সংযোজিত হইল, মানে যখন পুত্রের হাতের সেই মন্ত্র পড়া আগুনটা ওই চিতার উপরে রাখা হলো, তখন তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগলো। কার এটা? এটা হচ্ছে কাঙালির, সরি অভাগীর, হ্যাঁ। মনে মনে বারংবার, বারংবার কথাটার অর্থ হচ্ছে বারবার, ওকে, বারবার বলিতে লাগিল, ভাগ্যিমানী মা, অর্থাৎ ভগবানের কথা বলতেছে, হ্যাঁ, বা দেবীর কথা বলতেছে, ভগবান তুমি স্বর্গে যাচ্ছ,
আমাকেও আশীর্বাদ করে যাও। এই ভগবান বলতে আসলে কোনটারে বুঝাইছে জানো? এই যে মৃত নারীটা, আসলে ভগবান মৃত নারী। আচ্ছা, এবার আমি তোমাকে বলি, ভাগ্যিমানী মানে মৃত নারী। ভগবান তোমাকে একটা ভাগ্য দিছে, হ্যাঁ, ভগবান তোমাকে তোমাকে একটা একটা ভাগ্য দিয়েছে বা সৌভাগ্য, হ্যাঁ, ভাগ্য দিয়েছে। মা, তুমি স্বর্গে যাচ্ছ। স্বর্গে মানে হচ্ছে স্বর্গে, ওকে, স্বর্গে। এটা একটা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ আর কি, সংস্কৃত উৎস থেকে আসছে। স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও। আমিও এমনই কাঙালির হাতের আগুনটুকু যেন পাই। কিন্তু তাদের সম্প্রদায়ে আগুন দেওয়ার তো নিয়ম নাই, তারা তো নিচু জাত। সে একটা ইচ্ছা প্রকাশ করছে, হ্যাঁ, একটা কি প্রকাশ করছে? ইচ্ছা, বা তার একটা বাসনা, বাসনা প্রকাশ পাইছে যে আমাকেও আগুন দেওয়া হোক। ছেলের হাতের আগুন, সে তো সোজা কথা নাই। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ, মানে কি স্বর্গে আরোহণ, স্বর্গে আরোহণ মানে স্বর্গে যাত্রা। মানে দূর থেকে দেখে কাঙালি বা সরি কাঙালির মা অভাগী মনে করতেছে যে ছেলের হাতের আগুন পাওয়া সোজা কথা না, আর মৃত্যুর সময় পরিবারের সবাইকে একসাথে পাওয়াও সোজা কথা না। সে নিশ্চিত স্বর্গে যাচ্ছে। মানে আগের লোকজন মনে করতো যারা উচ্চ শ্রেণীর মানুষ আছে তারা নিশ্চিত স্বর্গে যাবে, তাদের জন্য স্বর্গ বরাদ্দ, ঠিক আছে, এটা তাদের বিশ্বাস ছিল। দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগলো, মানে একটু কষ্ট পেতে থাকলো সে, হ্যাঁ, কষ্ট পেতে থাকলো। আচ্ছা দেখো, কেন? এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারলো না। সদ্য প্রজ্বলিত মানে সদ্য প্রজ্বলিত মানে কি উজ্জ্বল চিতার অজস্র মানে অনেক ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উড়িতে লাগলো। মানে এই যে ধোঁয়া, হ্যাঁ, আগুনের ধোঁয়া আকাশে উড়িতে লাগলো। দেখো তারপর কি বলতেছে, কাঙালির মার ইহানি মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। মানে স্বর্গে আরোহণের একটা কল্পনা, কথাটার অর্থ হচ্ছে সে কল্পনায় একদম মগ্ন হয়ে গেল, কল্পনায় মগ্ন, হ্যাঁ, মগ্ন হয়ে গেল, স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো। মানে সে ওই ধোঁয়ার দিকে তাকায় মনে করতেছে কি জানো, যে একটা মানে সুন্দর সেজে থাকা একটা বধূ সে স্বর্গে আরোহণ করতেছে, কল্পনার মধ্যে সে চলে গেল। ওকে, এবার দেখো ভিতরে কে যেন বসিয়া আছে। আচ্ছা, মুখ তাহার চেনা যায় না, কিন্তু সিথায় তাহার সিঁদুর, সিথায় কথাটার অর্থ হচ্ছে কপালে, কপালে সিথিতে, হ্যাঁ, সিঁদুরের রেখা পদতল দুটি, পদতল মানে পায়ের তলা, পদতল কথাটার অর্থ হচ্ছে পায়ের তলা দুটি আলতায় রাঙানো ঊর্ধ্ব দৃষ্টে, মানে আকাশের দিকে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বহিতেছে। এমন সময় একটি বছর 14-15, মানে এই নাম্বারটা একটু মনে রাখে, এখানে যে ক্যারেক্টারটা পাবা সে ক্যারেক্টারটার নাম হচ্ছে কাঙালি। সেই ক্যারেক্টারটার নাম কি? কাঙালি। মানে দেখো এতই নিচু শ্রেণী যে একজনের নাম অভাগী, একজনের নাম কাঙালি। আচ্ছা, ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা? হেথায় মানে এখানে, এখানে তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে। মানে নর্মাল একটা ঘটনা, তার বাবা কিন্তু তাদের ছেড়ে চলে গেছে। তো ছেলে মাকে খুঁজতে খুঁজতে, ছেলের ধরো খিদা লাগছে, মাকে খুঁজতে খুঁজতে চলে আসছে, মা দেখে যে এই শ্মশান ঘাটে দাঁড়ায় আছে। মা চমকিয়ে ফিরিয়া চাহিল, রাঁধবো, রাঁধবো রে। হঠাৎ উপরে আঙ্গুল নির্দেশ করিয়া ব্যগ্র স্বরে, ব্যগ্র স্বরে মানে কি জানো? কাতর স্বরে, কাতর স্বরে, ওকে, কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। আচ্ছা, মানে তোমার রথ হচ্ছে একটা যানবাহন যেটা করে স্বর্গে যাইতেছে আর কি। বলতেছে কি দেখো, বলতেছে যে কই গেল, কই গেল, এই যে রাতবো, হ্যাঁ, দেখ দেখ, এই বামুন মানে হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ, বামুন মানে ব্রাহ্মণ। মা মানে এই যে ওই নারীটা, হ্যাঁ, বর্ষীয়সী নারী বা মুখোপাধ্যায়ের স্ত্রী রথে চড়ে স্বর্গে যাচ্ছে, মানে সে কল্পনাতেই আছে এখনো, স্বর্গে যাচ্ছে। ওকে, ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কইল, কই? মানে বাস্তবে তো আর দেখা যাচ্ছে না, তা বাস্তবে তো তা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ক্ষণকাল নিরীক্ষণ করিয়া, আচ্ছা ক্ষণকাল, ক্ষণকাল মানে কি? কিছু সময়, কিছু সময় চেক, হ্যাঁ, চেক করিয়া দেখিয়া ছেলে বলতেছে, তুই কি খেপেছিস? খেপেছিস মানে কি? তুই কি পাগল হয়ে গেলি রে মা? ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পাই না বুঝি? সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলল, বামুনদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিস মা?
যে বামুনদের গিন্নি মানে কি, বামুনের বউ মারা গেছে। তোমা তুই কেন কাঁদছিস, তুই কি ওই শ্রেণীর? তুই তো ওই শ্রেণীর না। আসলে সে কাঁদতেছে কেন, মা কাঁদতেছে তার ইচ্ছাটা প্রকাশ করা, এটা একটা এক্সপ্রেশন। ওকে, কাঙালির মা এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল, এমনকি ছেলের অকল্যাণের আশায় মুহূর্তেই চোখ মুছিয়া ফেলিলা একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাঁদব কিসের জন্য রে, চোখে তো ধো লেগেছে, বই তো নয়, মানে তাছাড়া কিছু না, তাছাড়া কিছু না। এবার দেখো ধো মানে কি, ধো মানে হচ্ছে ধোয়া, ধো মিন্স ধোয়া, বুঝা গেল? এবার একটু দেখো, এইখানে বলতেছে না ছেলের অকল্যাণের আশায়। এখন মানে মা ভাবতেছে যে আমি কাঁদতেছি এবং মিথ্যা বলতেছি, শ্মশানে দাঁড়ায় ছেলের না আবার অকল্যাণ হয়, মানে মায়েদের একটা কুসংস্কার আর কি মনে, হ্যাঁ, যে ছেলের কুসংস্কার বা ছেলের অকল্যাণ হয়ে যাতে না যায়, তো আমি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই। এবার একটু দেখো, এবার কি বলতেছে দেখো, আহ হ্যাঁ, ধো লেগেছে বই তো না, তুই কাঁদছিলি, মানে সে তো ধরা খেয়ে গেছে, ছেলের কাছে ধরা খেয়ে গেছে, খেয়ে গেছে। ওকে, এবার একটু খেয়াল করো, মা আর প্রতিবাদ করিল না, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজ স্নান করিল। ঘাটে কথার অর্থ হচ্ছে এই যে একটা নদী ছিল না বলো, এই যে গরুর নদীর, সেই নদীর ঘাটের কথা বলতেছে। স্নান কথাটার অর্থ হচ্ছে গোসল করে নিল, ঠিক আছে, তাদের তো আসলে ওখানে গোসল করে। কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকার, সৎকার মানে হচ্ছে শেষ যাত্রা, হ্যাঁ, শেষ যাত্রা, শেষ যাত্রা, শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না, কারণ তার ছেলের খিদা লাগছে, বাসায় যেতে হবে। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তার, মূঢ়তায়, মূঢ়তায় মানে হচ্ছে বোকামিতে, বোকামি, বোকামিতে বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া, অন্তরিক্ষ মানে হচ্ছে মহাকাশ, মহাকাশ। এখন বিধাতা পুরুষ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা, হ্যাঁ, মহাকাশে অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন নাই, ক্ষান্ত মানে থেমে থাকা, থেমে থাকে নি, তীব্র প্রতিবাদ করেন। যে একটা বাপ মা কিভাবে তার সন্তানের নাম অভাগী রাখতে পারে, সৃষ্টিকর্তাও হাসছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙাইয়া চলিতে থাকে, যে যেমন নাম রাখছে তেমন তাদের জীবনে ঘটতেছে। কাঙালির মার জীবনে ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙালি, কাঙ্গাল জীবনটুকি বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরেছে, দেখো তার নাম যে অভাগী, একদম হারে হারে প্রমাণও পাইছে, অভাগীর মতোই ছিল তার নামটা। দেখো মা মরেছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। এইবার দেখো অভাগী নামকরণের কারণটা কি ছিল, নামকরণের কারণ, হ্যাঁ, অভাগী কেন দিল? মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত, তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইয়া বাঁচিয়া রইল, সে এক বিস্ময়ের বিষয়। মানে তার বেড়ে ওঠাটা খুবই বাজে ছিল, খুবই আনপ্রিভিলেজড ভাবে বেঁচে, মানে বেঁচে গেল সে। আচ্ছা, যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ। এই যে এইটা কি, অভাগীর স্বামী, এটা হচ্ছে অভাগীর স্বামী, নাম কি, নাম হচ্ছে, তার নাম হচ্ছে রসিক, এবং পুরা নাম হচ্ছে রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনীও ছিল, তার মানে বউ কিন্তু তার আরো একটা ছিল, বউ আরেকটা, আরেকটা ছিল, হ্যাঁ, বা তার একটা সতীন ছিল। ওকে, তার একটা কি ছিল, সতীন ছিল। ইহাকে লইয়া সে গ্রামান্তর উঠিয়া গেল। গ্রামান্তর মানে কি, গ্রামান্তর মানে অন্য গ্রামে, অন্য গ্রামে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়ে রইল। মানে তার নামটা যে অভাগী, জন্মতেই তার মা মারা গেছে, বাবা রাগ করে অভাগী রাখছে, কেমনে কেমনে বাবা তোমার হচ্ছে মাছ টাছ ধরে বেড়াইতো, অভাগী একটু বড় হইলো, যার সাথে বিয়ে হইলো তার নাম হচ্ছে রসিক বাঘ। গল্পে আরেক জায়গায় পাবা রসিক দুলে, দুলে মানে হচ্ছে তার সম্প্রদায়টা আর কি। তো তার আরেকটা বাঘিনী ছিল, অর্থাৎ তার আরেকটা বউ ছিল, বা অভাগীর আরেকটা সতীন ছিল। ঠিক আছে, এইভাবেই অভাগীর জীবনটা পার হচ্ছে। অভাগী খুবই তোমার কি বলে, অভাবী। ঠিক আছে, এবার একটু দেখো, তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15ই পা দিল, মানে তার ছেলের বয়সও কিন্তু 5, সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। তার মানে প্রশ্ন যদি আসে যে কাঙালি কি করত, কাঙালি কি করত, হ্যাঁ, তাহলে অ্যান্সার কি দিবা বলো তো, বেতের কাজ করত। অভাগীর আশা হইয়াছে আরো বছর খানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে, যুঝিতে মানে কি, লড়াই করতে পারলে, লড়াই করতে পারলে, হ্যাঁ, লড়াই করতে পারলে
দুঃখ ঘুচিবে। ঘুচিবে মানে কি? দূর হবে। হ্যাঁ, দূর হবে। এই কথাটার অর্থ হচ্ছে এমন যে অভাগীর এবং কাঙালির আরো কয়েকটা জীবন, মানে কয়েকটা বছর স্ট্রাগলিং পিরিয়ড চলবে, তারপরে হয়তো বা তাদের জীবন একটু সচ্ছলতা আসবে। এই দুঃখ যে কিনা যিনি দিয়াছিলেন তিনি ছাড়া আর কেউই জানে না। আচ্ছা, কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিয়াছেন। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলো, তুই খেলি নে মা? ভুক্তাবশেষ মানে কি বলতো? খাবার অবশিষ্ট অংশ। খাবার অবশিষ্ট অংশ মানে সকালে চিন্তা করো, অভাগী খায় নাই। কেন খায় নাই? কারণ খাবার যতটুকু ছিল তার অর্ধেকটুকু কাঙালি খাইছে। খাওয়ার পর মা কি করছে? ওই অর্ধেকটুকু রেখে দিছে। কারণ ওই অর্ধেকটুকু যদি অভাগী খেয়ে ফেলতো তাহলে কাঙালি কি খাইতো? এই যে খাবার স্যাক্রিফাইস করার যে পাওয়ারটা, এটা সৃষ্টিকর্তা শুধু মাকেই দিছে, এছাড়া আর কেউ পারে না। নিজের খাবার তুমি যদি না পাও তুমি হিংস্র হয়ে যাবা, কিন্তু মা হিংস্র হয় তখনই যখন সন্তান ক্ষুধার্ত থাকে, সে নিজের জন্য হিংস্র হয় না। এটা একটা ইমোশনাল সিনারিও। আচ্ছা, বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, না খিদে নেই বই কি? খিদে নেই এটা আবার কেমন কথা? হ্যাঁ, কই দেখি তোর হাড়িটা দেখি। আচ্ছা, এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে। সে হাড়ি দেখিয়ে তবে ছাড়িল, তাহাতে আর একজনের মতো ভাত ছিল। হুম, তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। প্রসন্ন মানে কি জানো? হাসি মুখে। ওকে, হাসি মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল। রুগ্ন কথাটার অর্থ হচ্ছে রোগা, যে মায়ের কোলে কোলেই সে বড় হয়েছে। কারণ 15 বছরের সন্তান তো মায়ের কোলে যে বসে না। আচ্ছা, মায়ের ক্রোর, ক্রোর কথাটার অর্থ হচ্ছে কোল। কোল ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিলিবার সুযোগ সে পায় নাই। এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইছে। যে একদম কোলে কোলে মানুষ হইছে আমাদের কাঙালি। ওকে, এক হাতে গলা জড়াইয়া, এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল, চকিত মানে একটু আশ্চর্য হইয়া বলিল, মা তোর গাছে গরম? চকিত মানে লিখে রাখো, অবাক। অবাক হইয়া বলিল, মা তোর গাছে গরম? তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন? তোর কি দরকার ছিল শ্মশানে যাবার? ঠিক আছে, কোথায়? এই যে সা নে যাবার দরকারটা কি ছিল? দরকার কি? ওকে, দরকার কি ছিল? গেলি কেন তুই? আচ্ছা, কেন আবার নে এলি? যে নে এলি মানে কি? গোসল করে এলি। গোসল করে এলি। হ্যাঁ, দেখো মরা পোড়ানো কি তুই? মা শশব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিয়ে কহিল। শশব্যস্ত মানে কি জানো? তোমরা জানো, শশের ন্যায় ব্যস্ত। সমাসে আমি করাইছিলাম। শশের ন্যায় কি বলতো? ব্যস্ত। শশের ন্যায় ব্যস্ত মানে কি বলতো? শশের ন্যায় ব্যস্ত মানে তড়িঘড়ি করে। তড়িঘড়ি মানে কি? খুব দ্রুত, খুব দ্রুত। হ্যাঁ, শশের ন্যায় ব্যস্ত, এটা উপমান কর্মধারয় সমাস। এবার দেখো তো, ছেলের মুখে হাত চাপা দিয়ে বললো, ছি বাবা, মরা পড়ানো বলতে নেই, পাপ হবে পাপ। মানে তখনকার কুসংস্কার ছিল এগুলা, যেগুলা সরাসরি বলতে হয় না। সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। সতী লক্ষ্মী, আচ্ছা, মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন বলতেছে এটা মরা পোড়ানা, মরা পোড়ানো না, এটা স্বর্গে যাওয়ার যাত্রা। বুঝতে পারছো যে কুসংস্কারটা কত তীব্র ছিল? এবার কি বলতেছে? ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা। মানে ছেলে সন্দেহ, মানে ছেলের এই কথাগুলো আবার বিশ্বাস হয় না। এই কথাগুলা কাঙালির বিশ্বাস হয় না, বুঝছো? হয় না। তোর এক কথা মা, রথে চড়ে কেউ আবার স্বর্গে যায় নাকি? এটা কোনো কথা? মা বলিল, আমি যে চোখে দেখনু কাঙালি। মা মানে আসলে সে কল্পনার জগতেই আছে। সে তার কল্পনার জগতেই আছে। ওকে, সে তার কল্পনার জগতেই আছে। বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পা দুখানি যেন সবাই চোখ মেলে দেখে। সন্তান বলতেছে সবাই দেখলে? মা বলতেছে সবাই দেখছে। মানে কথাটার অর্থ হচ্ছে যে অভাগী এখনো ওইটার মধ্যেই ঢুকে আছে। অভাগী এখনো, হ্যাঁ, সব যাত্রা, সব যাত্রা মন থেকে বের করতে পারেনি। মন থেকে বের করতে পারে নি। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া, মানে বুকে ভর দিয়ে বা সাপোর্টটা দিয়ে বসিয়া ভাবিতে লাগিল।
মাকে বিশ্বাস করাই তার অভ্যাস। বিশ্বাস করিতে সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে যে মা যখন বলিতেছে সবাই চোখ মিলিয়ে এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করার কিছু নেই। তার মানে এই যে মায়ের প্রতি যে প্রীতিটা বা সম্মানটা, এটাও কিন্তু প্রকাশিত হয়। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও স্বর্গে যাবি মা। বিন্দির মা, এটা একটা ক্যারেক্টার, হ্যাঁ, এটা ধরো একটা প্রতিবেশী। এটা কি, এটা চিন্তা করো, একটা প্রতিবেশী, প্রতিবেশী, ওকে, একটা চরিত্র। সেদিন রাখালের পিসিকে দেখো, বিন্দির মা আরেকজনকে বলতেছে রাখালের পিসি। পিসি মানে কি বলতো? পিসি মানে হচ্ছে ফুফু বা পিতার বোন। ফুফুকে বলিতেছিলেন, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী দুলে পাড়ায় আর কেউ নাই। তার মানে একটু মনে রাখবা, সতীলক্ষ্মী মানে হচ্ছে, সতী লক্ষ্মী মানে একজন ভদ্র মহিলা। ওকে, সতীলক্ষ্মী বলতে ভদ্র মহিলাকে বোঝায়। আচ্ছা, আমি বলি, দেবী সরস্বতীর কথা তোমরা শুনছো, হ্যাঁ, দেবী লক্ষ্মীর কথাও তোমরা শুনছো। ওকে, একটু মনে রাখবা যে তাদেরকে মানে দেবীর মতো তুলনা করছে ক্যাংলার মাকে বা কাঙালির মাকে বা অভাগীকে, কারণ এত ভদ্র মহিলা সে ছিল। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি যেমন ধীরে ধীরে কইতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোক নিকে করতে সাধাসাধি করলো। নিকে করতে মানে বিবাহ করতে, বিবাহ করিতে সাধাসাধি করলো, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। কাঙালি বাঁচলে মানে কি, কাঙালি বড় হলে, হ্যাঁ, বড় হলে আমার দুঃখ দূর হবে। সবাই কে বললো সে দূর হবে? সবাই যখন বলতেছিল কাঙালি তোর বয়স তো একটু কম, সরি অভাগী তোর বয়স তো কম, তুই আরেকটা বিয়ে করে ফেল, তখন অভাগী বলছিল না, বিয়ে করব না, আমার সন্তানের দায়িত্ব আমার নিতে হবে। আচ্ছা, নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম বলতো? আমি হয়তো না খেয়ে পেয়ে এতদিন কবে মরে যেতাম। মানে কাঙালি বলতেছে যে মা, আমি যদি, তুই যদি বিয়ে করতি তাহলে পরে যে বাপটা আসতো সে আমাকে নাও গ্রহণ করতে পারতো, আমি তো তার ছেলে না, আমি তো কই যাইতাম, আমি তো মরে যেতে পারতাম। আচ্ছা, এবার কি বলতেছে একটু খেয়াল করো। এবার বলতেছে ধুরু, বলতেছে মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল, মানে একটা ইমোশনাল একটা মোমেন্ট। একটু দেখো, হুম, এটা একদিনে শেষ হবে না, আমি 2 দিন ধরে পড়াবো। ইমোশনাল মোমেন্ট, ওকে। বস্তুত সেদিন তাহাকে এই পরামর্শ কম লোকে দেয় নাই। কম লোক মানে কোন পরামর্শ? বিবাহ করার, বিবাহ করার, ওকে, পরামর্শ কম লোক দেয় নাই। যখন সে কিছুতেই রাজি হইল না, তখন উৎপাত উপদ্রব তার প্রতি সামান্য হয় নাই। উৎপাত উপদ্রব মানে কি জানো? যে ডিস্টার্ব, তাকে বহুত মানুষ ডিস্টার্ব করছে। ডিস্টার্ব মানে কম বয়স্ক ছিল তো, যে তুই বিয়ে কর আমাকে, তুই বিয়ে কর, মানে তাকে টিচ করা হয়েছে। আচ্ছা, সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়ে জল পড়িতে লাগলো। ছেলের হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, কেতাটা পেতে দেবে মা, শুবি? কেতাটা মানে এই যে কাঁথা, কাঁথা, কাঁথাটা পেতে দেবো মা, তুই কি শুবি? মানে ছেলে দেখো মাকে কত দেখভাল করতেছে। আচ্ছা, মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাজার উপর হইতে ছোট বালিশটা পারিয়া দিয়া হাত ধরিয়া তাকে বিছানায় টানিয়া লইয়া যাইত। মা কহিল, কাঙালি আজ তোর কাজে গিয়ে কাজ নেই। কথাটার অর্থ হচ্ছে অভাগী অসুস্থ হয়ে যাচ্ছে, বুঝছো? অভাগী, অভাগী, কি ব্যাপার? অভাগী অসুস্থ, অসুস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ, অভাগী অসুস্থ হয়ে যাচ্ছে। তাই রিকোয়েস্ট করলো, তার ছেলেকে রিকোয়েস্ট করলো আজ যাতে কাজে না যায়, আজ যাতে কাজে যাওয়া না লাগে। সিম্পল। এবার কি বলতেছে দেখো, কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল। মানে তাদের তো কাজ করে খেতে হয়, তো কাঙালি একটু রেস্ট নেবার সুযোগ পাবে। কাঙালি নিজেও কিন্তু কি রেস্ট নেবার সুযোগ। এই বোর্ডে লেখাটা অনেক টাফ, আমি বাদে অন্য কেউ যদি লেখে পাগল হয়ে যাবে, কারণ আমার আসলে তালটা মিলে গেছে তো। কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তাহলে দেবে না মা? না দিগ্গে, আয় তোকে রূপ কথা বলি। রূপ কথা মানে মা তাকে গল্প বলতে চাইতেছে, গল্প বলতে চাচ্ছে, ছোটবেলার গল্প, ঠিক আছে। দেখো কেমন, আর প্রলুব্ধ করিতে হইল না। প্রলুব্ধ মানে কি, আর ট্রাই করা লাগলো না, ট্রাই করা লাগলো না। কিসের ট্রাই? যে তুই আর যাস নে বাবা, লাগলো না। এখন সে বুঝে গেছে যে না, আমার গল্প শুনতেই হবে, এখন আমি কাজে যাব না।
কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, বলো তাহলে। এখন সে একটা গল্প বলতেছে, দেখো, রাজপুত্তুর, কোটাল পুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া। এই যে ধরো পুরাণ আমলের যত রূপকথা আছে না, তার মা তাকে বলতেছে। দেখো, অভাগী বলতেছে রাজপুত্র, কোটাল পুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করলো। এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা, কতদিনের বলা উপকথা। কথাটার অর্থ কি জানো? যে এ গল্প সে অনেক শুনছে, এ গল্প সে অনেকবার শুনেছে, অনেকবার শুনেছে, আবার শুনছে সেম ইন্টারেস্ট নিয়ে। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র, কোথায় গেল তার কোটাল পুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয়, নিজের সৃষ্টি করা। মানে গল্পটা এমন ভাবে অভাগী বলতেছে যেন গল্পটাই সে নিজে লিখছে। হ্যাঁ, গল্পটাই গল্পটাই সে নিজে লিখেছে। তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত, তত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগলো, ততই যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিতে লাগিল। মানে নতুন নতুন গল্প রচনা করতে লাগলো, তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগলো। মানে সেও অনেক আনন্দ পেতে লাগলো গল্পগুলো শুনে। ঠিক আছে, আনন্দ পেতে পেতে লাগিল। আচ্ছা, ভয়ে বিস্ময়ে পুলকে, পুলকে মানে হচ্ছে খুশিতে, খুশিতে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাইল। মানে এত ইন্টারেস্ট নিয়ে সে গল্পগুলো শুনলো, এত ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আগ্রহ, ইন্টারেস্ট নিয়ে, হ্যাঁ, সে গল্প শুনলো, শুনলো। এবার একটু দেখো কি বলতেছে, বাহিরে বেলা হইল, মানে প্রচুর বেলা হয়ে গেল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া। ম্লান মানে কি বলতো? একদম একদম গাঢ়, হ্যাঁ তুমি বলতে পারো একটা গাঢ় ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করিল। মানে ব্যাপ্ত করিল মানে কি? চারপাশ ছড়াই গেল, চারপাশ ছড়িয়ে গেল। ওকে, চারপাশ ছড়িয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। কেন বলতো? কারণ তার মা অসুস্থ, কাঙালি রেস্ট নিচ্ছে। গৃহের শেষ কর্তব্য, শেষ কর্তব্য মানে শেষ কাজ। মানে ধরো আমরা ঘুমানোর আগে বাসাবাড়ি একটু গুছায় নিই না, সেই শেষ কাজ, কেউ সমাধা, সমাধা মানে শেষ, হ্যাঁ, করিতে কেউ উঠিল না। নিবিড় অন্ধকার, কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন, নিস্তব্ধ পুত্রের কর্ণে, কর্ণে মানে কানে, কানে সুধাবর্ষণ, সুধাবর্ষণ মানে কি? যা শুনে আনন্দ পাওয়া যায়, যা শুনে, শুনে আনন্দ, আনন্দ পাওয়া যায়, পাওয়া যায়, চলিতে লাগিল। সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী আবার। সেই রথ, সেই রাঙা পাটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলের মাথাকে বহন করিয়া লইয়া গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি, যে সেটা আশীর্বাদ। হ্যাঁ, তা এটার আশীর্বাদ লিখে দিই আমি, হ্যাঁ, আশীর্বাদ। তার আকাশ জোড়া ধুয়ো তো ধোঁয়া নয় বাবা, সে তো স্বর্গের রথ, কাঙালি চরণ বাবা আমার। মানে মা কিন্তু একই কথা বলছে, এই কথা থেকে সে বেরি হতে পারতেছে না, এই কথা থেকে সে বেরি হচ্ছে না, বেরি হচ্ছে না, কথা বলেই যাচ্ছে। এরপর দেখো আরেকটু পড়াই, আরেকটু পড়াই, হ্যাঁ। কি মা, তোর হাতের আগুন যদি পাই বাবা, বাবুনমার মতো আমিও স্বর্গে যেতে পারবো। তার মানে তার শেষ ইচ্ছা হচ্ছে এটা, তার শেষ ইচ্ছা। কিন্তু সে তো দুলে, সে তো ছোট জাত, এই ইচ্ছাটা কি তার পূরণ করা এতই সহজ? তোর হাতের আগুন যদি পাই, কাঙালি অস্ফুট শুধু কইল, যা বলতে নেই। অস্ফুট মানে কি জানো? অস্ফুট মানে একটু, মানে হতাশা ব্যক্ত করে বা একটু বিরক্তির সহিত, হ্যাঁ, একটু হতাশা ব্যক্ত, হতাশা ব্যক্ত করে। মানে বলতে পারো যে কাঙালি আর শুনতে ভাল লাগতেছে না এই কথাটা, হ্যাঁ, এই কথাটা বারবার শুনতে আর ভাল লাগতেছে না, তাই একটু অস্ফুট কণ্ঠে বলল। এবার দেখ, মা সে কথা বোধ করি শুনিতে পাইল না। তপ্ত নিঃশ্বাস, তপ্ত মানে হচ্ছে গরম, কারণ তার শরীরে জ্বর, গরম নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল, ছোট জাত বলে তখন কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখে বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। রথ মানে ওই যে ওই যানবাহনটা যেটাই করে স্বর্গে যাবে। তাহলে এখন দেখো, মানে তাদেরকে কি করা হতো দেখো, সমাজ, একটু দেখো সমাজের আচরণ তাদের প্রতি, আচরণ তাদের, তাদের প্রতি
কেমন ছিল, এটা কিন্তু তার মুখেই আমরা পাই, কেমন ছিল। সমাজের আচরণটা কেমন ছিল বলতো? সমাজের আচরণটা ছিল মানুষ তাদেরকে ঘৃণা করত, তারা ছোট জাত বলে। আর যাদের আগুনে পোড়ানো হয় তারা তো বড় জাত। তো আমাকে যদি আগুনে পোড়ানো হয় তাহলে আমি বড় জাত হয়ে যাব, বড় জাত হয়ে মৃত্যুবরণ করব, তাহলে মানুষ আমাদেরকে আর ঘৃণা করবে না, এটা তার ইচ্ছা। এবার একটু দেখো, ছেলের মুখের উপর মুখ রাখিয়া ভগ্ন, ভগ্ন মানে হচ্ছে ভাঙা, ভগ্ন কথাটার অর্থ হচ্ছে ভাঙা কণ্ঠে কহিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মানে ছেলে বিরক্ত হয়ে গেছে বলতে পারো, বা ছেলে কষ্ট পাচ্ছে এইসব কথা শুনে যে মা মারা যাবে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে, কিন্তু কে বা দেবে, তুই দিবি না? দিবি না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। এখন কাঙালি তো ছেলে, কিন্তু মেয়ে কেন বলছে জানো? এই প্যারা পর্যন্ত আমরা পড়ছিলাম। এই যে এই প্যারা পর্যন্ত, ছেলেকে একেবারে বুকে চাপিয়ে ধরিল, এই পর্যন্ত আমরা পড়ছিলাম। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমরা কি পড়ছিলাম, তাহলে আমি এই জায়গাতে একটু নিয়ে যাই তোমাদেরকে। হ্যাঁ, গল্পটা কেমন ছিল তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে আমরা এই গল্পে যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা হচ্ছে, একটু দেখো যে প্রতিবেশী, একজন প্রতিবেশী ছিল, মনে আছে তোমাদের? হ্যাঁ, এই যে দেখো, প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য। সৎকার কথাটার অর্থ কি বলো? তার শেষ যাত্রা। হ্যাঁ, তার শেষ যাত্রা, এখানে একটা চন্দ্রবিন্দু দিলাম যেহেতু সম্মানিত মানুষই, তাহলে তার শেষ যাত্রা। শেষ যাত্রা, এই শেষ যাত্রাটা দেখে অভাগী নামক যে চরিত্রটা ছিল, এই চরিত্রটাই আসলে তো আমাদের মূল কেন্দ্রীয় চরিত্র, তাই না? মূল চরিত্র। আচ্ছা, চরিত্রের ভেতরকার যে ভাবানুভূতি, সে কি ভাবে যে আমি অনেক নিচু জাতের, কিন্তু এই যে উচ্চ জাতের একজন মারা গেছে, গ্রামে মনে হচ্ছে একটা উৎসব লেগে গেছে। তো আমিও যদি আমার মৃত্যুতে এগুলা দেখার সৌভাগ্য পাই বা এগুলা পাবার সৌভাগ্য পাই, তাহলে হয়তো আমি স্বর্গে চলে যাব। তো দেখো, প্রকাশের মাধ্যমে গল্পটা শুরু হয়, এটা কিন্তু আমরা পাঠ পরিচিতি অংশেই পাইছি। আর তোমাদের কি মনে আছে যে এই যে মূল দুইটা চরিত্রের ভিতরে, একটা অভাগী আর একটা হচ্ছে কাঙালি, মানে অভাগীর ছেলে আর কি, অভাগীর স্বামী নাই। অভাগীর স্বামীর নাম কি, যদি এই প্রশ্নটা তোমাদেরকে করি, তোমরা কি অ্যান্সার দিতে পারবা? বলতো, অভাগীর স্বামীর নাম কি ছিল? স্বামীর নাম কি ছিল গল্পে? ঠিক আছে, বলো তো অভাগীর স্বামীর নাম কি ছিল? আচ্ছা, এবং তারা জাতে কি ছিল? তারা জাতে কি, এক মিনিট, তারা জাতে কি ছিলেন, কি ছিল, মানে অভাগীদের জাতের নামটা কি ছিল? দেখো, তার নাম ছিল হচ্ছে রসিক বাঘ, একদম। হ্যাঁ, কিন্তু বাঘের কিন্তু আরেকটা বাঘিনী ছিল। আচ্ছা, এবং তারা জাতে ছিল হচ্ছে দুলে। দুলে বলতে যারা পালকি বহন করে তাদেরকে বলা হয় দুলে। তো এই যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি বা পড়ে ফেলছি, এই গল্পে আসলে কি প্রকাশিত হবে একটু দেখো তোমরা। হ্যাঁ, যে গল্পে সামন্তবাদ, সামন্তবাদ মানে হচ্ছে এই যে জমিদারি যে প্রথাটা ছিল না, জমিদারি, হ্যাঁ, জমিদারি, এই জমিদারি প্রথার যে নির্মম রূপ, নির্মম রূপ মানে কি জানো? যে রূপটা খুবই খারাপ বা নিকৃষ্ট যেটাকে বলি আমরা, হ্যাঁ, যেটাকে আমরা বলি নিকৃষ্ট রূপ, এবং নিচ শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অতি দরদি ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছে। সমাজের নিচু শ্রেণীর মানুষদেরকে নিয়ে লিখত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নিচু শ্রেণীর মানুষ বলতে জাতে নিচু আর কি, তাদের জীবনে অনেক দুঃখ, তাদের জীবনে অনেক কষ্ট, তাদের জীবনে অনেক না পাওয়ার বেদনা, এগুলো খুব সুন্দর মতো প্রত্যক্ষ করছে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো তোমরা ইন্টারউটলি বিলাসী রচনাটাও যদি দেখো না, সেখানেও কিন্তু এই জাত প্রথা নিয়ে তিনি বিশাল বড় একটা গল্প লিখছে, কিন্তু সাহিত্যের ভাষায় সেটা একটা ছোট গল্প। তো এখন এতটুকু তো আমাদের মনে আছে, তাই না? মনে থাকার সাথে আমরা একটু চরিত্রগুলা দেখো তো, মনে আছে চরিত্রগুলা? এই যে দেখো, অভাগী নামক একটা ক্যারেক্টার ছিল, যাকে আমরা বলতেছিলাম একদম মুখ্য বা লিডিং ক্যারেক্টার। মনে আছে না তোমাদের? থাকার কথা। এবার একটু খেয়াল করো, আহ এবার একটু খেয়াল করো, স্বামী পরিত্যক্তা, এর মানে কি বলতো? স্বামী তাকে পরিত্যাগ করে চলে গেছে, বা তোমরা এখন এটাকে বিধবা ধরতে পারো। ঠিক আছে, বিধবা, অন্তঃ শ্রেণীর প্রতিনিধি, মানে কি? যে নিচু শ্রেণীর, হ্যাঁ, নিচু জাতের বা নিচ জাতের প্রতিনিধিত্ব করে। ওকে, আচ্ছা, এবার দেখো, গল্পের প্রায় পুরো অংশে অভাগীর জীবনের যত বঞ্চনা, যত অপ্রাপ্তি এবং দারিদ্র্য জর্জরিত জীবনের এক মর্মস্পর্শী চরিত্রটা এখানে ফুটে উঠেছে। তো এটা আমরা জানি। এবং আরেকটা চরিত্র যেটা ছিল সেটা হচ্ছে কাঙালি।
তো কাঙালি ক্যারেক্টার সম্পর্কেও তোমরা খুব ভালো একটা ধারণা রাখো। কাঙালি ক্যারেক্টারটা এখানে বানানটা হয় নাই আর কি। একটু দেখো, দ্বিতীয় প্রধান চরিত্র, পিতা স্নেহ বঞ্চিত, কাঙালির এখন মাই সবকিছু। পুরো গল্প জুড়ে কাঙালিকে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে হয়, দুর্ভাগ্যের শিকার হতে হয় আর কি। তো এতটুকু আমাদের মনে থাকার কথা। এবার একটু ভালো মতো খেয়াল করো, হ্যাঁ দেখো। আর এই যে এই জায়গায় বানানগুলো একটু ঠিক করে নিও, হ্যাঁ। এই বানানগুলো হচ্ছে ওই যে তোমার টাইপিং এর কারণে এদিক ওদিক হয়ে যায়। কাঙালি বানানিটা একটু বানানের দিকে লক্ষ্য রেখো। দেখো খেয়াল করো, অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল, মানে অভাগীর শরীর আর চলছে না, বুঝছো? তার শরীর ছেড়ে দিয়েছে। শরীর ছেড়ে দেয়, শরীর ছেড়ে দেয় বলতে তার প্রচুর জ্বর ওঠে এবং প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে যায়। দেখো, বিস্তৃতি বেশি নয়, অর্থাৎ জীবনটা আর বেশি নাই, জীবনটা আর বেশি নেই, হ্যাঁ। এবার দেখো, সামান্যই বোধ করি 30 বছর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষ হইল তেমনি সামান্য ভাবেই। মানে অভাগীর যে বয়সটা, হ্যাঁ, অভাগীর বয়স 30 হইছে কি হয় নাই এটা শিওর না। ওকে, এইটা একটু এমসিকিউর জন্য দাগে রাখবা। এই যে সংখ্যাবাচক তথ্য মনে রাখো, এই যে বিলাসী নামক যে গল্পটা থাকবে না ইন্টারে, ওখানেও বিলাসীর বয়সটা বুঝতে পারে না লেখক। বিলাসীর বয়স 28 না 18 এটা তার চেহারা দেখে আসলে বোঝা যায় না। এবার একটু দেখো, শেষ শেষও হইল তেমন সামান্যভাবে, মানে তার জীবনটা বেঁচে ছিল আসলে 30 বছরের জীবনটা তো খুব ছোট, এবং মৃত্যুর সময়কালটাও কেমন জানি ছিল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্রামে কবিরাজ ছিল না, বিভিন্ন গ্রামে তাহার ভিন্ন গ্রামে তাহার বাস। কাহার, এই যে কবিরাজ, এই গ্রামে কোনো কবিরাজ থাকে না, বুঝছো? কবিরাজ থাকে অন্য গ্রামে। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে ধরিল, শেষে ঘটি বাধা দিয়ে তাহাকে 1 টাকা প্রণামী দিল। ঘটি মানে কি বলতো? এই যে একটা পাত্র, ঠিক আছে। মানে কাহিনী হচ্ছে তাদের কাছে তো টাকা নাই, টাকা লাগবে। তো তো কবিরাজ কি এমনি এমনি চিকিৎসা করবে? এমনি এমনি তো চিকিৎসা করবে না, কিছু বন্ধক রাখতে হবে। এবার একটু দেখো, হ্যাঁ, প্রণামী দিল, তিনি আসিলেন না, গোটা 4 বই দিলেন, মানে সে আসবে না। ধরো তার আসতে অনেক টাকা পয়সা লাগবে, টাকা পয়সা তো কাঙালি দিতে পারবে না। তো সে সামান্য কিছু ওষুধপত্র দিছে যে তুমি এটা দিয়ে কাজ চালাই নিও। তাহার কত কি আয়োজন, মানে এই ওষুধ যখন আমি খাবো, হ্যাঁ, এই ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে। ওষুধ খাবার খাবার নিয়ম, হ্যাঁ, এই ওষুধ খাবার কিছু নিয়ম আছে। এমনি এমনি ওষুধ খাইতে পারবে না। ওই যে ডাক্তার ওষুধ দিলে বলে না যে খাবার আধা ঘন্টা আগে খেতে হবে, পানির সাথে মিশিয়ে খেতে হবে, বা 1 ফোঁটা 2 ফোঁটা খেতে হবে, বা অর্ধেক করে খেতে হবে। তো এই যে 3-4টা বড়ি দিছে না, তো এগুলো খাওয়ার কিছু নিয়ম আছে। সেটা কি দেখো, খল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলল, কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা? যে আমাকে না বলে কেন তুই বন্ধক টন্ধক দিয়ে এইসব জিনিসপাতি নিয়ে আসলি? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলে দিল। উনান মানে কি? চুলা। উনান মানে হচ্ছে চুলায় ফেলে দিল। তার মানে সে কিন্তু খায় নাই, বুঝতে পারছো? সে কিন্তু খায় নাই। আর এই যে এগুলা হচ্ছে ওষুধ খাবার উপকরণ। এগুলো হচ্ছে যে এইগুলা দিয়ে ওষুধ খেতে হবে। এই উপকরণ দিয়ে কি করতে হবে? ঔষধ খেতে হবে। বুঝা গেছে? ঔষধ খেতে হবে। আচ্ছা, তো মা কি করলো? মা ওষুধ খাইলো না। আসলে দেখবা যে আমাদের দাদা দাদি নানা নানি বা সিনিয়র কেউ থাকলে না ওষুধ খাইতে চায় না, খুব জোরাজোরি করে তাদেরকে খাওয়াইতে হয়। তো অভাগীও এরকম বলছে, আরে দূরে, এই চিকিৎসা এমনিই হয়ে যায়, এমনিই ঠিক হয়ে যাবে, ওষুধ খায় আর কি ঠিক হবো। এবার বলতেছে দেখো, ফেলিয়া দিয়া কহিল, ভালো হই তো এতেই হব বাবা। বাগদিদুলের ঘরের কেউ কখনো ঔষধে খেয়ে বাঁচে না। এইটা হচ্ছে তাদের জাতের নাম। এটা কি? এটা হচ্ছে তাদের জাতের নাম। এইটা একটু মনে রেখো, জাতের নাম। যদি প্রশ্ন আসে অভাগী কোন জাতের মেয়ে, তাহলে অ্যান্সারটা এটা দিতে হবে, ঠিক আছে? এবার দেখো, ভালো কথা, অভাগীর অবস্থা কিন্তু বহুত খারাপ হয়ে যায়, ঠিক আছে? দেখো এবার কি বলতেছে, দেখো বলতেছে, দিন 2-3 এমনই গেল, এই যে অসুস্থতার সাথে, অসুস্থতার সাথে, ওকে, এমনই গেল। দেখো, প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের মুষ্টিযোগ মানে কি জানো? মুষ্টিযোগ মানে হচ্ছে অসুখ সারার, অসুখ, অসুখ সারাবার, সারানোর, হ্যাঁ, অসুখ সারানোর যত কি বলে এটাকে, অসুখ সারানোর যেই উপায়, হ্যাঁ, উপায়। যে যতটুকু মুষ্টিযোগ জানতো, যার যতটুকু উপায় আছে, যে এরকম করে যে অনেকে বলে না যে জ্বর হইলে কি করবা? পানি পট্টি দিবা। জ্বর হলে কি করবা? গা মোছা শুরু করে দিবা। জ্বর হলে কি করবা? একটু তোমার হচ্ছে মানে ঝাল জাতীয় কিছু খাবা। এই ধরনের কথা বলে না? তো এরকম যার যতটুকু মুষ্টিযোগ জানা আছে, যেমন দেখো হরিণের শিং ঘষা জল, অনেকে মনে করে হরিণের শিং ঘষা জল যদি খাওয়া হয় তাহলে শরীরের রোগ জীবাণু চলে যাবে। এবার দেখো, গেটে করি পুরাইয়া, মধুতে মারিয়া, চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়ে যে যাহার কাজে গেল।
মানে সবাই আসলো, দেখা করলো, যে যতটুকু অ্যাডভাইস পারে অতটুকু অ্যাডভাইস দিয়ে চলে গেল। হ্যাঁ, তার মানে আমরা এখানে লিখতে পারি যার যার মতো উপদেশ দিয়ে, উপদেশ, হ্যাঁ, দিয়ে চলে গেল, দিয়ে চলে গেল। ওকে, মানে তখনকার গ্রাম বাংলার মানুষের আর কি যেরকম ছিল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিল, মা তাহাকে টানিয়া লইয়া কহিল, কোবরেজের বাড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনই ভালো হব, এমনিই ভালো হয়ে যাব। বলতেছে কবিরাজি কিছু করতে পারলো না, আর এই সব মানুষজন আসলে আমাকে কি হেল্প করবে। আর ব্যতিব্যস্ত কথাটার অর্থ হচ্ছে অস্থির হয়ে পড়লো, মানে কাঙালি আসলে অস্থির হয়ে গেছে। দেখো, মা অসুস্থ হয়ে রয়েছে, কাঙালির জীবনে আর কেউ নাই, তো কাঙালি তো অস্থির হয়ে থাকবেই। ঠিক আছে, এবার একটু খেয়াল করো। এবার বলতেছে দেখো, কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি। যে তুই যদি খেতি তাহলে একটু ভালো হতে পারতি, ভালো হতে পারতি। বুঝতে পারছো, যে তুই ভালো হতে পারতি, কিন্তু তুই তো খাইলি না, তুই ফেলে দিলি। এমন কি কেউ সারে যে এইভাবে করলে কি সুস্থ হয়? আমি এমনি সেরে যাব, তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা, যে তুই একটু খা, আমি চেয়ে দেখি। দেখো, মা যতই অসুস্থ থাকুক না কেন, সন্তান অভুক্ত অবস্থায় আছে, এটা তো মা সহ্য করতে পারবে না। তো মা বলতেছে তুই একটু খেয়ে নে, ঠিক আছে, তুই একটু খেয়ে নে, আমি তোকে দেখেই শান্তি পাবো। তার মানে দেখো, একজন মা তার সন্তানকে, সন্তানকে কি অবস্থায় দেখতে পারে না বলতো? ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় দেখতে পারে না, তাই না? দেখতে বা সহ্য করতে পারে না, দেখতে পারে না। তাই অভাগী বলল যে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খা দেখি, আমি একটু তোকে চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। অপটু হস্তে মানে কি বলতো? কে বলতে পারবা? দেখো, এখন আমরা দেখো, কাঙালি কি রেগুলার ভাত টাত রান্না করতো? তাহলে অপটু কথাটার অর্থ কি বলতো? অপটু মানে হচ্ছে যার এক্সপিরিয়েন্স নাই, ইনএক্সপিরিয়েন্সড, যে আগে কখনো করেনি। অপটু হস্ত মানে কি, যে আমরা বলি না যে ও হাতে কিন্তু পাকা না, ও পারবে না। তার মানে এখানে আমরা লিখতে পারি যে ওর অভিজ্ঞতা তো ছিল না। হ্যাঁ, অভিজ্ঞতাহীন, অভিজ্ঞতাহীন। হস্তে মানে কি বলতো? হস্তে মানে হচ্ছে হাতে। ঠিক আছে, ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। প্রবৃত্ত কথাটার অর্থ কি? যে চেষ্টা করলো। কি করলো? চেষ্টা করলো, যে এবার যাই একটু, যেহেতু মা বলছে তাহলে আমি একটু ভাত রান্না করার চেষ্টা করি। হ্যাঁ, করলো। না পারিল ফ্যান বাড়িতে ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে, উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোয়া হয়, ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মানে এই ব্যাপারটা দেখছো, যে উনান মানে কি? চুলা। সে কি চুলা জ্বালাইতে পারে না, চুলা জ্বালাতে পারে না। ভিতরে জল পড়িয়া ধোয়া হয়, মানে চুলা জ্বলতেছে না, তখন তো কাঠের আর আগুন লকড়ি দিয়ে করতো, তো জ্বলাইতে পারতেছে না। ভাত ঢালিতে গিয়ে চারিদিকে ছড়াই গেছে। মায়ের চোখ ছলছল করে আসলো, মানে মায়ের অনেক মায়া হলো। কি হলো? অনেক মায়া হলো। এই ব্যাপারটা কেমন জানো? ধরো, দেখবা আমাদের বাসায় আমাদের মায়েরা যখন রান্না করে, তখন তারা খুব ইজিলি রান্নাটা করতে পারে, কারণ এটাতে তার এক্সপিরিয়েন্স। যখন আমরা কিছু রান্না করতে যাই, দেখবা মনে হবে আমরা যুদ্ধক্ষেত্রে যেতেছি, একটু পর পর তেল খালি এমন 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 করবে, আমাদের শরীরে লেগে যাবে, আমরা পারবো না। তো সেম ভাবে এই যে কাঙালিও পারতেছে না, আর মা তো খুব অসুস্থ, মা তাকায় তাকায় দেখতেছে, মায়ের মনটাও ফেটে যাইতেছে যে আমার সন্তানটা খাওয়ার জন্য কি করতেছে। দেখো, এবার বলতেছে দেখো, আহ নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারলো না, শয্যায় লুটাইয়া পড়িল। শয্যা, শয্যা কথাটার অর্থ কি বলতো? শয্যা কথাটার অর্থ হচ্ছে বিছানা। মানে তার শারীরিক দুর্বলতা এত বেশি যে সে বিছানায় লুটাইয়া পড়লো। আর কখনো যদি এই শব্দটা পাও, এটার উচ্চারণটা হচ্ছে এইরকম, সহ্য, সহ্য, তারপর হচ্ছে ঝা, সজ্জা। আচ্ছা, খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণকণ্ঠ থামিয়া গেল। ক্ষীণকণ্ঠ মানে কি জানো? ক্ষীণকণ্ঠ কথার অর্থ হচ্ছে যে ধীরে ধীরে কথা বলছিল না, এই যে ধীরে ধীরে কথা বলাটাও থেমে গেল। ধীরে ধীরে কথা বলা বা অস্পষ্ট কণ্ঠটাও থেমে গেল। ঠিক আছে, বলা থেমে গেল। এবার কি বলতেছে দেখো, চোখ দিয়া কেবল অবিরল ধারায় জল পড়িতে লাগলো। মানে মা একা একাই কাঁদতেছে, আসলে কাঙালি বুঝে উঠতে পারতেছে না তার কি করা উচিত। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানিত। মানে ঈশ্বর নাপিত বলতে ইনি একটা ওই যে কবিরাজ টাইপ একজন লোক, এটা একটা ক্যারেক্টার, একটু মনে রাখবা এই চরিত্রটাকে। সে একজন কবিরাজ টাইপ লোক, নারী দেখতে পারতো, মানে এই যে হাতের পালস, পালস দেখে বলতে পারতো কার কি অবস্থা, মানে একটা ডাক্তার আর, ঠিক আছে। আচ্ছা, একটু মনে রেখো, এখানে নারী কথাটার অর্থ হচ্ছে পালস। আচ্ছা, সে পালস দেখতে জানতো। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহার সম্মুখে মুখ গম্ভীর করিল। সম্মুখে মানে কি? মানে এই যে তোমার কাঙালির সামনেই বা অভাগীর সামনেই কি করলো? মুখ একদম গম্ভীর করে ফেললো। গম্ভীর মানে কি? একদম চুপচাপ ধীর স্থির হয়ে গেল। মানে
সিচুয়েশনটা আসলে কন্ট্রোলে নাই। এবার একটু খেয়াল করো, হ্যাঁ, এবার একটু প্লিজ খেয়াল করো। দেখো ওই যে আমরা সিনেমা নাটকে দেখি না, যে ডাক্তার যখন দেখে বের হয় তখন ডাক্তার চুপ হয়ে থাকে, তারপর ডাক্তার মাথা নিচু করে বলে আর তো বেশি সময় নাই, তখনই বোঝা যায় যে আসলে আমাদের গল্পের নায়কের বাপ মা দাদা দাদি নানা নানি আসলে বেশি দিন বাঁচবে না। তো এখানে দেখো, গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া ভারী সম্মুখে মুখ গম্ভীর করে দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল, যে আর সম্ভব না। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, যে কাঙালির মা বুঝতে পারছে যে তার হাতে আসলে বেশি সময় নাই। তার হাতে কি নাই বলতো, তার হাতে বেশি সময় নাই, সময় নাই। মানে কাঙালির মার আসলে অনেক ইচ্ছা ছিল যে সে যখন মৃত্যুবরণ করবে তাকে যাতে ওই উঁচু শ্রেণীর মানুষদেরকে যেভাবে সৎকার করা হয় তাকেও জানি ওইভাবেই করা হয়। মানে এটাই তার জীবনের লাস্ট ইচ্ছা হিসেবে থেকে যায়। এবার একটু দেখো, কিন্তু তাহার ভয় হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। এই তাকেটা কে বলো তো, হু হু, এই তাকেটা কে বলো, হু, এই মানুষটাকে। এইটা হচ্ছে কাঙালির স্বামী, হ্যাঁ, কাঙালির সরি অভাগীর স্বামী বা কাঙালির বাবা। সে কে? সে হচ্ছে মিস্টার রসিক বাঘ। হ্যাঁ, রসিক বাঘ। যে তুই একবার এই লোকটাকে একটু দেখে নিয়ে আয়, তোর যাই হোক হাজার হোক, আমার তো স্বামী, তোর তো বাপ, আমি তো প্রায় মৃতপ্রায় অবস্থা, এই লোকটাকে একটু ডেকে নিয়ে আয়। তো দেখি কাকে মা। ছেলে কিন্তু বুঝে নাই, হ্যাঁ, ছেলে কিন্তু ব্যাপারটা একদম বুঝে নাই, মানে বুঝতে পারেনি। ওকে, বুঝতে পারলো না যে আসলে মা কার কথা বলতেছে, পারলো না। ওই যে ও গায়ে যে উঠে গেছে, কাঙালি বুঝিয়া কহিল, কাকে? বাবাকে ডাক দিব? মানে সেও আসলে ইনায় বিনায় বলার চেষ্টা করতেছে। কাঙালি এবার বুঝে গেছে। অভাগী চুপ করিয়া রহিল, এখন কিছু বলতেছে না আসলে। কাঙালি বলিল, সে আসবে কেন রে মা? যে তার আসার কি দরকার বলো? তার তো আরেকটা ঘর সংসার হইছে, হ্যাঁ, তার তো আর একটা সংসার আছে, তো সেই সংসার ছেড়ে কেন তোমার কাছে আসবে? সংসার আছে। ওকে, এবার দেখো, অভাগী নিজেই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একবার তোমার পায়ের ধুলো চায়, যে একবার তোমার আশীর্বাদ নিতে চায়। হ্যাঁ, আশীর্বাদ, এটা বলার কয়েকটা কারণ আছে। কারণ কি দেখো, প্রথমত কাঙালির যে বাবা রসিক মিস্টার বাঘ, সে তো তাকে ছেড়ে গেছে। এখন দেখো ছেড়ে যাওয়া মানে কি, তাদের ভিতরে একটা রেষারেষি আছে। এখন সেই মানুষটাকে যে যদি বলে যে তোমাকে একটু আমার মা ডাকতেছে, শেষবারের মতো একটু তাকে আশীর্বাদ বা একটু তাকে সম্মানটা দেখায় আসো, হয়তো বা তার মন গলতেও পারে। এবার কি বলতেছে দেখো, তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাদাকাদি করিস রে বাবা, বলিস মা যাচ্ছে। এই যে উদ্যত মানে কি, উদ্যত মানে যখন যাওয়ার উদ্যোগটা নিল, মানে কাঙালি যখন ঘর থেকে বের হয়ে যাবে এমন একটা অবস্থা, তখন তার মা তার হাতটা চেপে ধরছে, চেপে ধরে বলতেছে যে রিকোয়েস্টটা একটু ইমোশনালি করিস, রিকোয়েস্টটা একটু একটু কি বলতো, আবেগের সহিত করিস, আবেগের সহিত সহিত করার অনুরোধটা করে। বলে মা যাচ্ছে মানে কি, মা তো মারা যাচ্ছে, মারা যাচ্ছে। হ্যাঁ, তাহলে হয়তো বা তার মন গলতেও পারে। এবার একটু দেখো, খুব ইমোশনাল সিনারিও এখানে। হ্যাঁ, খুবই ইমোশনাল সিনারিও। এরপর কি বলতেছে দেখো, একটু থামিয়া কহিল, ফেরবার পথে নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে নিয়ে আসিস। এখন নাপতে বৌদি, এইটা একটা চরিত্র, হ্যাঁ, এইটা চরিত্র কেমন চরিত্র? এটা হচ্ছে প্রতিবেশী চরিত্র, প্রতিবেশী প্রতিবেশী চরিত্র, ঠিক আছে। যে আসার সময় একটু আলতা নিয়ে আসিস, মানে সে শিওর, তুমি বলতে পারো যে সে একদম শিওর হয়ে গেছে যে মারা যাচ্ছে, মারা যাবে, ঠিক আছে। তো তাকে ওই যে পায়ে একটু আলতা দিয়ে সাজাবে, এটা তার খুব শখ আর কি। এবার একটু দেখো, কাঙালি আমার নাম করলেই সে দেবে, আমাকে সে বড় ভালোবাসে। এটা কে? এটা হচ্ছে এই যে নাপতে বৌদির কথা বলতেছে। কারণ কি জানো, যে আসলে এই যে তোমার কাঙালির মা অভাগী, অভাগীকে সবাই খুব ভালো মতো চেনে, মানে এত ভদ্র মহিলা হয়ই না, এরকম একটা অবস্থা। এবার কি বলতেছে, ভালো, তাকে অনেকেই বাসিত, যে তাকে অনেকেই ভালোবাসতো। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে, যে সেখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা শুরু করলো। আসলে কোন কথা? এই যে ধরো, সবাই আমাকে ভালোবাসে, কিংবা আমার মৃত্যুর টাইম একটু আলতা নিয়ে আসিস, এই জিনিসগুলা, বা কাঙালি আমাকে একটু আগুন দিস, ছেলের হাতের আগুন পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। এই জ্বর আসার পর থেকে তার মায়ের মুখে এই জিনিসগুলা শুনতে শুনতে সে আসলে খুবই ডিপ্রেসড হয়ে গেছে কাঙালি। এবং বলতেছে দেখো, যে কাঁদিতে কাঁদিতে যাত্রা শুরু করলো। কোন যাত্রা শুরু করলো? এই যে মা যে অর্ডারগুলো দিল সেগুলো পালন করতে, মার অর্ডার অর্ডার পালন করতে, ঠিক আছে, পালন করতে। এই গল্পটা বড় এবং খুব ভালো মতো পড়বা।
গল্প এনজয় করা মানে কিন্তু হাসি ঠাট্টা করা না। গল্প এনজয় করা মানে কি জানো, তুমি গল্পটাকে কত ভালো মতো উপলব্ধি করতে পারছো। এই সিনারিও গুলাতে তুমি একটু নিজেকে রাখো, রেখে এবার একটু চিন্তা করো তো, তোমার একদম লোম দাঁড়ায় যাবে যে কি হইতেছে আমার সাথে। এই গল্পগুলো যখন ঠিক মতো উপলব্ধি করে পড়বা। তো এই গল্প লেখা কিন্তু আসলে এমন না যে লিখতে বসলাম, একটা উড়াধুরা কিছু লিখছি হয়ে গেছে একটা গল্প। এগুলো কিন্তু অনেক দিনের সাধনার বিষয়। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বিশাল আকৃতির একজন কি বলে পার্সোনালিটি ছিল বাংলা সাহিত্যে। এবার দেখো, পরদিন রসিক দুলে সময় মতো আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর জ্ঞান নাই। মানে একদম তোমরা বলতে পারো সে একদম লাস্ট স্টেজে, হ্যাঁ একদম লাস্ট স্টেজে পৌঁছে গেছে, একদম লাস্ট স্টেজে আছে, এমন একটা সিনারিও। ওকে, এবার একটু খেয়াল করো। আচ্ছা, মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, মানে মুখের উপর মরণের ছায়া মানে তাকে দেখে মনে হচ্ছে সে মারা গেছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে শেষ, দেখে মনে হচ্ছে মৃতপ্রায়। ওকে, মৃতপ্রায়। চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলে গেছে। মানে সে অজ্ঞান অবস্থায় আছে। তো অজ্ঞান অবস্থায় থাকলে কি হয় বলো তো, মানুষের চোখটা কিন্তু একদম নিভে থাকে না, একটু চোখটা খোলা থাকে। তো চোখের দৃষ্টি এমন একটা জায়গায় আসলে বোঝা যাইতেছে না দৃষ্টিটা সে কই দিয়ে রাখছে। তাই বলছে এই জায়গায় যে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় যেন অজানা দেশে চলে গেল। এবার একটু দেখো, তাহলে একটু খেয়াল করতে হবে যে আহ কাঙালি তার বাবাকে ডেকে আনছে, এবং মজার বিষয় হচ্ছে রসিক আসছে, এসে দেখলো অভাগীর অবস্থা ভালো না। হ্যাঁ, দেখো, কাঙালি কাঁদিয়া কহিল, মাগো বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে, যে তুমি না আশীর্বাদ নিতে চেয়েছিলে। হ্যাঁ, আশীর্বাদ, আশীর্বাদ নিতে নিতে চেয়েছিলে, ওঠো একটু ওঠো। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, কারণ তার সেন্স নাই তো। হ্যাঁ, সেন্স ছিল না, একদমই সেন্স ছিল না, অজ্ঞান অবস্থায় ছিল। হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথ যাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। মানে এটা বলতেছে আর কি, যে শয্যার বাইরে মানে বিছানার বাইরে তার হাতটা এইদিকে একটু উঠাইলো, যাতে রসিক একটু তাকে আশীর্বাদ দিতে পারে বা খোঁজ খবর নিতে পারে। রসিক হতবুদ্ধি বা বোকা, হ্যাঁ বোকার মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেউ নাকি চাহিতে পারে তাহার কল্পনার অতীত। কল্পনার অতীত মানে কি, সে ভাবতেও পারেনি, ভাবতেও পারেনি। কেন ভাবতে পারেনি বলতো? কারণ যাকে সে ছেড়ে দিয়েছে সেই মানুষটাই তার পায়ের ধুলোর জন্য অপেক্ষা করতেছে। এই ব্যাপারটা সে আসলে ভাবেনি যে সে এত সম্মান পাওয়ার যোগ্য। হ্যাঁ, সে এত সম্মান পাবার পাবার যোগ্য। হ্যাঁ, সে যে এত সম্মান পাওয়ার যোগ্য এটা সে নিজেও ভাবেনি। যোগ্য, এটা এটা সে নিজেও ভাবেনি। এরকম একটা কবিতা আছে, এই কবিতাটার নাম হচ্ছে প্রতিদান কবিতা। হ্যাঁ, যে মোরে করিল পথের বিভাগী, মানে যে আমাকে পথের বৈরাগী বানাই দিছে, পথে পথে আমি ফেরি তারই লাগি। যে যে মানুষটা আমাকে পথের বিভাগী করে তুলছে, আমি তাকে এত ভালোবাসা দিতে চাই যে আমি তাকেই পথে পথে ঘুরে খুঁজে বেড়াই। তার সাথে যদি দেখা হয় তাহলে তাকে আবার আমি আমার ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব। তো এটাও ওই সিমিলার একটা জিনিস, ঠিক আছে। যেমন আরেকটা সুন্দর লাইন আছে, দীঘল রজনী তার তরে জাগি। দীঘল রজনী মানে কি, দীর্ঘ রাত, তার তরে মানে কি, তার জন্য জাগি। যে ঘুম যে হরেছে মোর, অর্থাৎ যে আমার ঘুম হরণ করছে, যে আমার ঘুম কেড়ে নিছে, অর্থাৎ যে মানুষটা আমার রাত জাগার কারণ, আমি তার জন্যই জেগে থাকি, তাকে কিভাবে আপন করে নেওয়া যায়। তো এটা ওরকমই একটা এক্সাম্পল পাইলাম আমরা এই লাইনে। হ্যাঁ, এবার একটু দেখো, রসিক অগ্রসর হইয়া আসিল। অগ্রসর কি করতে হইয়া আসিল বলো তো? ও সরি, এখানে না, আসো। কেহ নাকি চাহিতে পারে তাহার কল্পনার অতীত, বিন্দির পিসি দাঁড়াইয়া ছিল। এইটা আরেকটা ক্যারেক্টার, এইটা আরেকটা ক্যারেক্টার হচ্ছে প্রতিবেশী। একটু লিখে রাখো, হ্যাঁ, প্রতিবেশী এই ক্যারেক্টারটা দাঁড়াইয়া ছিল। সে কহিল, দাও বাবা দাও, একটু পায়ের ধুলো দাও, যে তুমি একটু পায়ের ধুলো দাও বাবা, তুমি একটু আশীর্বাদ করে দাও ওকে। এবার দেখো, রসিক অগ্রসর হইল। অগ্রসর মানে কি, এগিয়ে এলো, এগিয়ে আহ এলো, ঠিক আছে, রসিক এগিয়ে এলো। আজকে সেভ দিয়ে রাখি, নাই আবার বোর্ড যদি জায়গা এর আবার ঝামেলা আছে, ঠিক আছে, একটু একটু করে সেভ দিয়ে রাখতে হবে। এবার একটু দেখো, জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই। অসন বসন কথাটার অর্থ হচ্ছে জামা কাপড় থাকা খাওয়া, জামা কাপড় থাকা খাওয়া দেয় নাই। হ্যাঁ, মূল কথা সম্মান দেয় নাই, খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুতো গিয়ে
দিতে গিয়ে কাঁদিয়া ফেলিল। এবার সে ইমোশনাল হয়ে গেছে, কারণ স্বাভাবিক না এত সম্মান যে সে পাবে জীবনে, যেই মানুষটার সাথে সে এত কিছু করছে, তাকে ঘর সংসার থেকে ত্যাগ করে দিছে, সেই মানুষটার থেকে এত সম্মান পাবে এটা তো সে কখনোই আশা করেনি। রাখালের মা বলিল, এই যে আরেকটা ক্যারেক্টার একটু লিখে রাখো, একটা চরিত্র। আচ্ছা, বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? মানে মূল কথা, সতীলক্ষ্মী বলতে কি বুঝাইছে বলতো? ভদ্র নারী। ভদ্র নারী কেন ভদ্র নারী বলছে? আসলে তোমার অভাগী ছিল খুব ভদ্র, সবার সাথে ভালো ব্যবহার করতো, এবং সতীলক্ষ্মী বলতে যেরকম নারী আসলে সবাই চায় ওরকমই ছিল সে। বিহেভিয়ার থেকে শুরু করে, কথাবার্তা থেকে শুরু করে সব কিছুতে এথিক্স ম্যানার্স তার ভিতরে পুরো ভরপুর ছিল। এখন সতী লক্ষ্মী, সতীকে বলতো, আমরা যদি একটু ত্রিদেব সম্পর্কে একটু ধারণা নিই, হ্যাঁ, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। ত্রিদেব, ত্রিদেব বলতে কাদেরকে বোঝায়? ব্রহ্মা দেবতাকে বোঝায়। হ্যাঁ, ব্রহ্মা, তারপরে বিষ্ণু দেবতাকে বোঝায়, এবং মহাদেব শিবকে বোঝায়। আচ্ছা, সনাতন ধর্মে ওকে, এই তিনজনকে একত্রে বলা হয় ত্রিদেব। ত্রিদেব, ওকে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ভালো মতো একটু খেয়াল করো, ইনাদের যে সঙ্গিনীরা ছিলেন, যেমন ব্রহ্মা দেবতার হচ্ছে সরস্বতী, বিষ্ণু দেবতার হচ্ছে দেবী লক্ষ্মী, এবং দেবতা শিবের ছিল হচ্ছে সতী। এখন তোমরা বলবা না শিবের না পার্বতী ছিল? আসলে ব্যাপারটা এরকম না, সতী পরবর্তীতে পার্বতী রূপে জন্মগ্রহণ করে আর কি, ঠিক আছে। সতী কিন্তু আগুনে ঝাঁপ দেয়, যেমন ইন্টারে উঠলে একটা, ইন্টারে না, তোমরা দক্ষ যজ্ঞের নাম শোনার কথা আর কি। দক্ষ একটা যজ্ঞের আয়োজন করে, একটা পূজার আয়োজন করে। দক্ষ ছিল হচ্ছে সতীর বাবা আর কি, এবং ব্রহ্মা দেবতার ছেলে, ঠিক আছে। সে হচ্ছে একটা পূজার আয়োজন করছিল, এবং সেই পূজার আয়োজনে দক্ষ শিবের নামে বা তার যত ফলোয়ার ছিল তাদের নামে উল্টাপাল্টা কথা বলতেছিল, এটা সত্যি সহ্য করতে পারে না। তখন সত্যি হচ্ছে আগুনে ঝাঁপ দেয়, এবং শিব যখন এটা জানতে পারে, সে তখন সেখানে সে একটা তাণ্ডব চালাইছিল। তো এটাকে বলা হয় দক্ষযজ্ঞ, এবং এই দক্ষযজ্ঞ এখন একটা প্রবাদ হিসেবে ব্যবহার করা হয়। এটার অর্থ হচ্ছে বিরাট ক্যাচাল বা গ্যাঞ্জাম, ঠিক আছে। তো এই যে সতীলক্ষ্মী মানে কি? এই যে দেবীদের মতো, হ্যাঁ, মানে তার ব্যবহার আচার ছিল হচ্ছে দেবীর মতো। দেবীর মতো এত ভালো একটা মেয়ে, ঠিক আছে। বামুন কায়েত, এই বামুন আর কায়েত, বামুন মানে হচ্ছে ব্রাহ্মণ, আর কায়েত মানে হচ্ছে কায়স্থ। হ্যাঁ, বামুন মানে কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। আর কায়েত মানে কি? কায়েত মানে হচ্ছে কায়স্থ। এটা খুবই উচ্চ শ্রেণী। এটা কোন শ্রেণী? এটা হচ্ছে উচ্চ শ্রেণী। এই উচ্চ শ্রেণীতে কারা থাকে? যারা পণ্ডিত, পুরোহিত, ধর্মীয় গুরু থাকে না, তাদেরকে এই শ্রেণীতে রাখা হয়। তো এটাই বলতেছে যে এত দেবীতুল্য একটা নারী কিভাবে একটা দুলের মেয়ে হলো বুঝলাম না, যে নিচু শ্রেণীর সংসারে জন্মগ্রহণ করলো কেমনে বুঝলাম না আমরা। এইবার ওর একটু গতি করে দাও বাবা। ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিয়ে দিল। মানে বলতেছে যে ও আসলে নিজের মৃত্যুটাকে খুব তাড়াতাড়ি চাইছে। হ্যাঁ, মানে ও ইচ্ছা প্রকাশ করছে, আর সাথে সাথে সে নিজের মৃত্যুটাকে সে একসেপ্ট করে নিছে, ঠিক আছে। সে মৃত্যুটাকে একসেপ্ট করছে খুব ইজিলি, মৃত্যুটাকে একসেপ্ট করছে খুব ইজিলি, ওকে, একসেপ্ট করেছে। এবার একটু দেখো, অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না। অভাগ্যের দেবতা, এটা না একটা আইরনি করছে, সে আইরনি বা একটা মকারি করছে। অভাগ্যের তো আর দেবতা হয় না, ব্যাপারটা এরকম না। অভাগ্যের দেবতা অগোচরে, অগোচরে মানে কি? একটা কোনায় বসে বা কোনো জায়গায় লুকিয়ে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল। যে কাঙালির তো খারাপ লাগতেছে, তার মা চলে গেছে না। এবার কি এই যে দেখো, এখনো কিন্তু ভালোই বড় গল্পটা, হ্যাঁ, একটু ভালো মতো একটু গল্পটা একটু বুঝে নাও। আচ্ছা, তো এতটুকু তো আমাদের হয়েছে, তাই না? এতটুকু কি হলো দেখি তো। এতটুকু তো হয়েছে। হুম, আসো, ওকে, আসো। এর পরবর্তী লাইন, সেদিন দিনের বেলাটা কাটিল, ভালো কথা, প্রথম রাত্রিটা কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারলো না। দ্যাট মিনস কাঙালির মা অভাগী মারা গেল, ওকে, মারা গেল। এবার একটু দেখো, কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এ কথা বোঝা গেল যে রাত্রি শেষ না হইতে হইতেই সে দুনিয়া ত্যাগ করে গেল। কথার অর্থ হচ্ছে, মানুষ বলতেছে যে এই ছোট জাতের মানুষ কি স্বর্গযাত্রা করতে পারবে, রথযাত্রা করতে পারবে? তা কি সম্ভব তাদের? তারা কি রথে বা যানবাহনে করে যাবে, মানে স্বর্গের যানবাহনে করে স্বর্গে যাবে, নাকি পায়ে হেঁটে পায়ে হেঁটে স্বর্গে যাবে? এটারও কোনো নিশ্চয়তা নাই। তারা তো ছোট জাতের, এগুলা পাওয়ার কোনো অধিকার নাই। এবার বলতেছে কুটির প্রাঙ্গণে, কুটির প্রাঙ্গণে মানে হচ্ছে বাড়ির উঠানে। হ্যাঁ, বাড়ির উঠানে, উঠানে দেখো একটা বেল গাছ আছে, একটা
কুড়োল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিলে তাহার গালে সশব্দে একটা চর বসাইয়া দিল। কুড়োল কাড়িয়া লইয়া কহিল, শালা তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? দেখো, এই গাছ কাটছে কেন? গাছ কাটছে হচ্ছে পুরানোর জন্য। কাকে পুরানোর জন্য? কাঙালিকে পুরানোর জন্য, তাই না? মানে তার সৎকারের জন্য। এতটুকু তো আমরা বলতে পারি যে কাঙাল তোমার হচ্ছে অভাগীর সৎকারের জন্য তার কাঠ লাগবে। তো তাদেরই বাড়ির তোমার হচ্ছে ইয়াতে উঠানে একটা বেল গাছ আছে, বিশাল বড় একটা বেল গাছ আছে। তার বাপ মানে রসিক, সে কুড়াল দিয়ে কাটা শুরু করছে। ওই টাইমে জমিদার যে ছিল, এই যে সামন্তবাদী যারা ছিল, এই জমিদারের এক দারোয়ান বা গোমস্তা এটা দেখলো, দেখে এসে ঠাস করে একটা গালের উপরে চল লাগাই দিছে। এবার একটু দেখো, রসিক গালে হাত বুলাইতে লাগিল, কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলিল, বাহ, এই যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি। মানে সেই গাছটা কিন্তু অভাগী লাগাইছিল, অভাগী লাগাইছিল এই গাছটাকে, হ্যাঁ লাগাইছিল। তো তার মার হাতের লাগানো গাছ কাটার জন্যই তার বাপ থাপ্পড় খাইল। বাবাকে খামোখা মারলে কেন তুমি? মানে কাঙালি একটু ওই টাইম একটু রেগে যায়। হিন্দুস্তানি দারোয়ান, মানে দারোয়ানটা কেমন ছিল? হিন্দুস্তানি দারোয়ান ছিল। তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়ে মারিতে লাগিল, মানে একটু হিন্দিভাষী ছিল আর কি। কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই শৌচের অশৌচ মানে কি জানো? এটার কথাটা হচ্ছে পবিত্র, অপবিত্র, অপবিত্রতার ভয়ে তাহার গায়ে হাত দিল না। এটা মানে আগে হতো, বুঝছো? ধরো একটা নিচু শ্রেণীর মানুষ মারা গেছে এবং তুমি ওটাকে টাচ করছো, মানে ডেড বডিকে টাচ করছো, তোমাকে আর কেউ টাচ করতো না, কারণ ওরা ভাবতো যে আমার শরীরটা মনে হয় নাপাক বা অপবিত্র হয়ে যাবে। এই কারণে দারোয়ান তাকে থাপ্পড় মারা নাই। দেখো, তাই অসহ্যের ভয় তাহার গায়ে হাত দিল না। হাঁকাহাকিতে একটা ভিড় জমে গেল। হাঁকাহাকি মানে আসলে ডাকাডাকি, বা ওই ডাকাডাকি তো এই অর্থে না যে তুমি ঘর থেকে বেরাও, তুমি ঘর থেকে বেরাও। এই ডাকাডাকি এই অর্থে যে ওই যে ঝগড়া হয় না, এই ঝগড়া হওয়ার টাইমে সবাই বুঝতেছে একটা ক্যাচাল হইতেছে, যাই আমরা। একটা ভিড় জমিয়া উঠিল, কেউ অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়া ভালো হয় নাই। মানে সবাই এটা বলা লাগলো যে আসলে তোমার তো পারমিশন নেওয়া উচিত ছিল। এটা কেউ অস্বীকার করেনি, সবাই বলতেছে যে না, অ্যাটলিস্ট কি করা উচিত ছিল বলো তো? অ্যাটলিস্ট পারমিশনটা তো নিতা গাছ কাটার আগে, হ্যাঁ, পারমিশন নেওয়া উচিত ছিল। আর কাঙালির কথা হচ্ছে, আমি পারমিশন কেন নিব? এই গাছ তো আমার মা লাগাইছে, হ্যাঁ। এবার একটু দেখো, তাহাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অনুগ্রহ কথাটার অর্থ একটু লিখে রাখো, দয়া, হ্যাঁ, দয়া করে যাতে একটা হুকুম দেয়, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মার, তাহারই হাতে ধরিয়া তার শেষ অভিলাষ ব্যক্ত করিয়াছে। অভিলাষ মানে কি? অভিলাষ মানে ইচ্ছা। মানে সবাই রিকোয়েস্ট করলো দারোয়ানকে যে আপনি একটা কাজ করেন। তোমরা বলতে পারো দারোয়ানের এত পাওয়ার কিভাবে হলো? কারণ দারোয়ান তো আসলে নিচু জাতের দারোয়ান না, দারোয়ান তো উচ্চ বংশীয় কোনো ফ্যামিলির দারোয়ান ছিল। উচ্চ বংশীয় মানে উচ্চ বংশকে সার্ভ করে এরকম একটা ফ্যামিলি দারোয়ান ছিল আর কি, অ্যাপয়েন্টেড দারোয়ান ছিল। এই কারণে দারোয়ানকে বললো যে আপনি অ্যাটলিস্ট একটু দয়া করেন, এই নারীটা মৃত্যুর আগে তার এই ইচ্ছাটা পোষণ করে গেছে, তার ইচ্ছার প্রতি সম্মান রেখে আপনি হুকুমটা দেন। এবার কি বলতেছে দেখো, দারোয়ান ভুলিবার পাত্র নহে, সে হাত মুখ বাড়িয়া জানাইলো এই সকল চালাকি তার কাছে খাটিবে না, যে না, আমার মন গলবে না, তোমরা যা করার করো, ঠিক আছে। তার মানে সে রাজি হলো না, এই জায়গায় রাজি হলো হলো না। এখানে বুঝতে পারছো? শেষ ইচ্ছাটাও পূরণ হবে নাকি, একটু অপেক্ষা কর, তাহলে বুঝতে পারবি যে শেষ ইচ্ছাটা পূরণ হয়েছে কি হয় নাই। ঠিক আছে, এইবার একটু দেখো কি বললো। এবার গ্যাঞ্জাম কিন্তু আরো বাড়বে। জমিদার স্থানীয় লোক নন। আচ্ছা, স্থানীয় লোক না মানে বুঝছো যে আসলে জমিদার এই গ্রামে থাকে না। ঠিক আছে, একটু খেয়াল করো, জমিদার এই গ্রামে থাকে না। গ্রামে তার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। কাছারি মানে হচ্ছে যে বাসায় মানে খাজনা আদায় করা হয়, বুঝছো? কাছারি মানে একটা ঘর, হ্যাঁ, একটা ঘর যেখানে খাজনা আদায় করা হয়। খাজনা, বোর্ডের যে কি প্রবলেম, আজকে সেভ করছি আমি, সমস্যা নাই। খাজনা বা তোমার হচ্ছে বিচার কার্য পরিচালনা করা হয়, বিচার কার্য পরিচালনা করা হয়, পরিচালনা করা হয়, এগুলাকে বলা হয় হচ্ছে কাছারি বাড়ি। মাসি পিসি গল্পে কাছারি বাড়ির কথা বলা আছে, এই যে তোমাদের হচ্ছে রুদ্র ভাইয়া পড়ছে, ওকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো দেখো, যে জমিদার, হ্যাঁ, সেই জমিদার কি গ্রামে থাকে? গ্রামে থাকে না, থাকে না, অনেক সময় বিদেশ থাকে। বিদেশ থাকে মানে অন্য গ্রামে থাকে, কোনো আপডেটেড জায়গায় থাকে। আচ্ছা, তো সেখানে গোমস্তা একজন আছে। গোমস্তা কথাটার অর্থ তুমি এখানে অ্যাসিস্ট্যান্ট ধরতে পারো, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট,
একটু দাঁড়াও, বা সহকারী লিখে দিই আমি, সহকারী, তার একজন সহকারী থাকে, তার নাম কি, তার নাম হচ্ছে অধর রায়। ইনি কিন্তু একটা জাস্ট সহকারী অ্যাসিস্ট্যান্ট মাত্র। লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগলো, ব্যর্থ মানে ফেইল, হ্যাঁ আচ্ছা, অনুনয় বিনয় কথাটার অর্থ হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট করতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একবার কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। মানে তারই তো দারোয়ান, অধর রায়েরই তো ধরো দারোয়ান, কারণ জমিদারের একটা লোক ফিট করে গেছে, সেটার নাম অধর রায়, অধর রায় আরো লোক দারোয়ান টারোয়ান রাখছে না, তো এখন গ্রামের কর্তা বলতে পারো যে অধর রায়। তো দেখলো যে আসলে কাঙালি চাইও পারতেছে না, এগ্রি করাইতে পারতেছে না দারোয়ানকে, তখন কাঙালি তার থেকে উচ্চ পদস্থ একজনের কাছে গেছে, যে বলতেছে প্লিজ হেল্প মি। কিভাবে বলতেছে দেখো, আসে উপস্থিত হইল, সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয়, তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইতে পারে না। গোচর মানে জানাতে, হ্যাঁ কর্তাকে জানাতে, জানাতে পারে, তবে ইহার প্রতিবিধান, প্রতিবিধান মানে কি, এটার একটা এই যে কনসিকুয়েন্স, মানে তুমি বলতে পারো ফলাফল, ফল না হইয়া পারে না। হায়রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত মানে পাগল, হ্যাঁ পাগল হইয়া একেবারে উপরে উঠিয়া আসিল। অধর রায় সেই মাত্র সান্ধ্যিক ও যৎসামান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিলেন। মানে এই যে সান্ধ্যিক ও যৎসামান্য মানে কি, যৎসামান্য মানে অল্প, একদম অল্প, হ্যাঁ অল্প। আর এই যে বলছে না সন্ধানিক, সন্ধানিক কথাটার অর্থ কি জানো, ওই যে আমরা বলি না যে ইভিনিং স্ন্যাক্স, হ্যাঁ ইভিনিং, ইভিনিং স্ন্যাক্স, স্ন্যাক্স, ওকে, মানে ওই যে একটু সন্ধ্যার হালকা পাতলা একটু খাবার, জল যোগান্তে মানে খাবার টাবার, জল যোগান্তে মানে হচ্ছে খাবার, হ্যাঁ খাবার, বাহিরে খাওয়ার জন্য বাহিরে আসলো। বিস্মিত ও ক্রুব্ধ হইয়া বলিল, এই তুই কে। বিস্মিত মানে হচ্ছে অবাক, অবাক, ও ক্রুব্ধ মানে রাগে, রাগে বলে বসলো, এই তুই কে। কেন রাগ করছে জানো, কারণ এক হচ্ছে নিচু জাতের মানুষ ঘরে ঢুকে গেছে, মৃত দেহ ধরে আসছে, আর সরাসরি কেন কর্তার কাছে আসছে, এর জন্য অধর রায় খেপে গেছে, আর খাওয়ার টাইম, তার মাথা আরো হট। এবার কি বলতেছে দেখো, আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মারছে, মানে সে বিচার দেওয়ার জন্য আসছে যে দারোয়ান আমার বাবাকে মারছে, আপনি প্লিজ কিছু একটা করেন। এখন সে বলতেছে দেখো অধর রায় কি, মানে ফাউলের ফাউল, সে বলছে বেশ করছে, হারামজাদা খাজনা দিসনি বুঝি, মানে অধর রায় তো আসলে ব্যাপারটা বুঝে নাই। অধর রায়ের কথা হচ্ছে হয়তোবা খাজনা না দেওয়ার জন্য দারোয়ান থাপড়া থাপড়ি করছে, এই কারণে, ঠিক আছে। এবার কি বলতেছে, কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটিতেছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারলো না, যে না কেন, খাজনার কথা না, আমার মা মারা গেছে, আমার বাপ গাছ কাটার জন্য মাইর খাইছে, আপনি প্লিজ কিছু একটা করেন, প্লিজ অনুমতিটা দেন গাছটা কাটার। এখন এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন, যে আসলে সে প্রচন্ড ডিস্টার্বড, হ্যাঁ ডিস্টার্বড, যে কি হোয়াট ননসেন্স, কি হচ্ছে আমার এখানে, ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি, এই যে ছুঁয়ে ফেললে কি হবে, অসহ্য মানে কি অপবিত্র, অপবিত্র, হ্যাঁ অপবিত্র হবার ভয়। আচ্ছা এখন দেখো ধমক দিয়ে বলিলেন, মা মরছে তো যা নিচে নেমে দাঁড়া, যে তুই উপরে কেন আসছিস, আমার ঘরে কেন তুই, ওরে কে আছিস রে, একটু গোবর জল দে, একটু, কি জাতের ছেলে তুই। এইবার দেখো গোবর জল দেওয়ার কথা কেন বলতেছে বলতো, যে জায়গাটা একটু পবিত্র কর, একটু পরিষ্কার করে দে, ও একটা নোংরা, ও একটা নিচু জাত, পরিষ্কার করে দেবার জন্য, ঠিক আছে দেবার জন্য। দেখো কি বিহেভিয়ার ওই টাইমে, মানুষকে মানুষ মনে করতো না। কি জাতের ছেলে তুই, এই কি বানানটা কিন্তু অ্যাকচুয়ালি দীর্ঘইকার হওয়ার কথা, এই কি বানান কিন্তু দীর্ঘইকার হওয়ার কথা, কারণ রস্বইকার যুক্ত কি এটা হ্যাঁ বা না অর্থে আসে, আর দীর্ঘইকার যুক্ত কি একটা পূর্ণাঙ্গ শব্দে আসে। তাহলে এবার একটু দেখো, দেখো কি করুণ কাহিনী বলতেছে, কাঙালি সব ভয়ে, ভয়হীন, হ্যাঁ ভয়হীন গলায় বলতেছে, প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কইল, আমরা দুলে, আমরা পালকি বহন করি। অধর কহিল, দুলে, দুলের মরার কাঠ কি হবে শুনি, যে তোরা নিচু জাত, তোরা মাটিতে পুঁতে ফেলবি, তোরা আগুনে পোড়াবি কেন, হ্যাঁ তোরা কি করবি, তোরা মৃত পোড়াবি কেন, পোড়াবি কেন, তোরা মৃত পোড়াবি কেন, তোদের কি কাজ। কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিয়ে যেতে বলেছে, তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে। মায়ের কথা বলিতে গিয়ে তার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। মানে সে আর নিজেকে
স্টেবল রাখতে পারতেছে না, ও একদম আনস্টেবল হয়ে গেছে। আনস্টেবল মানে কি জানো, খুবই অস্থির হয়ে গেছে, কারণ মায়ের ব্যাপারে পারতেছে না নিজের ইমোশনটাকে আটকাইতে। হ্যাঁ, মানে সে আবেগ আবেগ আটকাতে পারতেছে না, আটকাতে পারছে না, পারছে না। বুঝা গেল? সে কান্নাকাটি শুরু করে দিল। অধর কহিলেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? দেখো এই জায়গায় ব্যবসা, এইটা একটু মনে রাখবা, যে অধর রায় গাছের জন্য কত টাকা দাবি করছিল, যে 5 টাকা লাগবে। 5 টাকা আনতে পারবি? ও তো 1 পয়সাও নাই, 5 টাকা কই থেকে আনবে? দেখো, কাঙালি জানিত তাহা অসম্ভব, যে এটা পসিবল না। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশি বিন্দির পিসি 1টি টাকায় বাধা দিতে গিয়াছে, সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল না। উত্তরী ও মানে কি জানো? উত্তরীয় মানে হচ্ছে চাদর। উত্তরীয় মানে হচ্ছে চাদর, সরি, উত্তরীয় কথাটার অর্থ হচ্ছে চাদর। ওকে, বেডশিট মানে মৃতদেহটাকে তো চাদরে ঢাকতে হয়, আমরা যেমন কাফনের কাপড়ে ঢাকি, ওরাও তো কিছুতে ঢাকবে আর কি। নতুন শাড়ি পরায়া সেই হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়ের বউয়ের মতো তো তাকে সাজানো যাবে না, এত টাকা পয়সা তো নাই তাদের এত কি, তাদের টাকা পয়সাই নাই। এখন এই যে ইন্টার একটা রচনা আছে, তাহার এই পরে মনে, খুব সুন্দর একটা রচনা, 25 সালের বইটা যদি কারোর কাছে থাকে তোমরা দেখবা 284 নম্বর পেজের 28 নম্বর একটা লাইন আছে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই যে ওই জায়গায় একটা লাইন ছিল এরকম, যে কুহেলি, কুহেলি, দাঁড়াও আমি তোমাদেরকে একটু বুঝাই দিই, এই শব্দটা হয়তো বা তোমরা পরিচিত না তো তাই। কুহেলি, ওকে, কুহেলি উত্তরি, উত্তরি তলে, হ্যাঁ, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী, এটা তাহারই পরে মনের 28 নম্বর লাইন। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে কি চাদর, তলে মানে নিচে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী বলতে সে শীতকালকে বুঝাইছিল, সুফিয়া কামাল শীতকালকে বুঝায়, বুঝছো? তাহলে শীতকালটাকে কি করে মাঘের সন্ন্যাসী বানাই দিয়ে যায়, কুয়াশার চাদরের নিচে ঢেকে তাকে দিয়ে যায়। তো এই যে উত্তরীয় বা উত্তরী, এর কথাটার অর্থ হচ্ছে চাদর। কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির বেশি 1টা টাকায় বাধা, বাধা কথাটার অর্থ হচ্ছে বন্ধক দিছে। হ্যাঁ, বন্ধক দিতে গেছে, সে তার নিজের চোখে দেখে আসছে। মানে চাদর কেনার জন্য তার টাকা ছিল না, তো তার পিতলের একটা ভাত খাওয়ার একটা পাতিল ছিল, এই যে পাত্র ছিল আর কি, বা কাশি ছিল একটা, সেটাও বন্ধক রেখে 1 টাকা নিয়ে আসছে। 5 টাকা সে কোত্থেকে দিবে? ঠিক আছে, এবার একটু দেখো, অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে নিয়ে নদীর চড়াই পুঁতে ফেলগে। মানে খুব বিকৃতি মানে কি, মুখের এক্সপ্রেশনটা খুব বাজে ছিল। হেই, যা তুই তোর মাকে তাইলে পুইতা ফেলায়, আবার আগুনে পুড়াইতে আসছিস। হুম, কার বাবার কাছে তোর বাপ কুড়োল ঠেকাতে যায়, পাজি, হতভাগা, নচ্ছার, এগুলো হচ্ছে গালি। এগুলো কি? এগুলো হচ্ছে গালি। এই গালিগুলা দিয়ে তাকে দূরে সরায় দেয়, বুঝতে পারছো? আর মুখ বিকৃতি মানে হচ্ছে বাজে, বাজে এক্সপ্রেশন, এক্সপ্রেশন। ওকে, এবার দেখো, কাঙালি বলিল, সে যে আমাদের উঠানের গাছ বাবু মশাই। কাঙালি কিন্তু তর্ক করতেছিল ভালোই, হ্যাঁ, তর্ক করে, মানে তর্ক বলতে এটা আসলে ওরকম বাজে ভাবে না, কাঙালি চেষ্টা করতেছিল নেগোশিয়েট করার, যে এটা তো আমাদের উঠানের গাছ, সে তো আমার মায়ের হাতে পোতা গাছ, হাতে পোতা গাছ, প্যারে ব্যাটাটাকে ধাক্কা দিয়ে বাইর করে দিত। এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার, এটা একটা চরিত্র, এটা একটা চরিত্র। পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। মানে খুব বাজে ভাষায় গালি দিল আর কি। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে তার কেন সে যে মায় খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। মানে নির্বিকার চিত্তে দাগ মানে আসলে তার মনে কোনো ধরনের ইমোশনই জাগলো না। হ্যাঁ, মনে কোনো ইমোশনই জাগলো না, ঠিক আছে, জাগলো না। এবার একটু দেখো, পড়িলে এই চাকরি তাহার জুটিত না। মানে তার যদি মানবিকতা তার মনে থাকতো তাহলে এই চাকরি সে করতো না। কহিলেন, পরেশ দেখ তো হে বেটার খাজনা বাকি পড়েছে কিনা, থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে রেখে দে, হারামজাদা পালাতে পারে। মানে দেখো, তারপরও তার ভিতরে কিন্তু কোনো মানবিকতায় কাজ করতেছে না, যে তার মা মারা গেছে, মানবিকতায় কাজ করছে না। বোঝা গেছে? করছে না। কি একটা অবস্থা। তারপরে আরেকজন এটাকে বলতেছে, দেখ তোর খাজনা টাজনা বাকি যদি থাকে তাহলে ওর জাল টাল কেড়ে নিয়ে আয়, কিছু কেড়ে নিয়ে নিয়ে রেখে দে, না ও যদি পালায় যায় তাহলে তো আমরা টাকা উঠাইতে পারবো না। এবার দেখো, এবার কি বলতেছে, মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন বাকি।
ওই যে মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের একটা দিন বাকি। এই শ্রাদ্ধটা কিরকম, ধরো শ্রাদ্ধটা যে আমরা মিলাদ দিই না 7 দিন 3 দিন পরে, এরকম ধরো একটা অনুষ্ঠান আর কি। সমারোহ আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইয়াছে, বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন, যে নিজেই আসলে দেখলো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কাঙালি আসিয়া তাহার সামনে দাঁড়াইলো, কহিল, ঠাকুর মশাই আমার মা মারা গেছে। হ্যাঁ, বললো যে ঠাকুর মশাই আমার মা মারা গেছে। এবার একটু দেখো, আচ্ছা, তো বৃদ্ধ ঠাকুরদাস নিজে তার তত্ত্বাবধান বা দেখভাল করতেছিল যে এই অনুষ্ঠানটা যাতে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওকে, তো এমন টাইমে কাঙালি তার সামনে উপস্থিত হয়েছে যে আপনার বাসায় তো একটা মৃত মানুষকে এর জন্য কি আয়োজনটাই না করতেছেন, তো আমারে কিছু যদি দেন, একটু গাছপালা, একটা কাঠখড়ি তো দিতে পারে। এই তুই কে, কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে, মা বলে গেছে যাতে আগুনে পুড়ে দেওয়া হয়, তো দেগা না, তো দে, তোরা আটকাইছে কে? কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়েছে। কাছারির ব্যাপারটা মানে এই যে তোমার অধর রায়, হ্যাঁ একটু খেয়াল করো কাছারির ব্যাপারটা। এই কাছারি কথাটার অর্থ কি বলতো? কাছারি কথাটার অর্থ হচ্ছে ওই যে অধর রায়ের যে বাড়িটা ছিল না, অধর রায় তার সাথে যা যা করেছে, তার সাথে যা যা করেছে। ওকে, সবার মুখে মুখে প্রচারিত হয়ে গেছে। সবার মুখে মুখে প্রচারিত মানে কি জানো? এটা ছড়াই গেছে, এটা ছড়াই গেছে, ছড়াই, এটা ছড়াইছে। একজন কহিল, ও বোধ হয় একটা গাছ চাই, এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন, এই শোনো আবদার, এত সোজা গাছ দিয়ে দিব? আমরাই কত কাঠের দরকার, আমারই তো কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা আছে এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, তুই যা, এই বলিয়া অন্যত্র প্রস্থান করিল। মানে দেখো, আসলে কাঙালি ব্যাপারটা বুঝে গেছে যে লাইফটা কি টাফ। ভট্টাচার্য মহাশয়, এই যে আরেকটা ক্যারেক্টার, অদূরে বসিয়া ফর্দ করিতেছিল। ফর্দ কথাটার অর্থ হচ্ছে তালিকা করছিল। তিনি বললেন, তোদের যাতে কে কবে আবার পোড়াই রে, যা মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দিয়ে দে। যে মুখে একটু নুরো জেলে মানে মুখের সাথে একটু আগুন জ্বালাই দিয়ে নদীতে পুড়ায় দে, পুইতে দে। তোদের জাতের কে কবে কারে পুড়াইছে? তোরা নিচু জাত, উঁচু জাতের মানুষদেরকে পুরানো হয়। এবার একটু দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন, তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মহাশয়, সব বেটারাই এখন বামুন গায়েত হতে চায়। এই ব্যাপারটা ওই যে বড় লোকেরা খুব খোঁচা মেরে কথা বলে না, দেখবা ফ্যামিলিতেও এরকম মানুষ থাকে। হ্যাঁ, সবাই আইছে বড় লোক হইতে, কেন ভাই একটা গরিবের ছেলের কি বড় লোক হওয়ার অধিকার নাই? তার ভিতরে কি ট্যালেন্ট নেই? তার ভিতরে কি পরিশ্রম করার একটা তাগিদ নাই? আছে তো। তো এই যে তখনকার সমাজটা এরকম ছিল, তো তুই ছোট লোক, তুই সারা জীবন ছোট লোক থাকবি, তুই কখনো বড় লোক হইতে পারবি না। বলিয়া কাজের ঝোঁকে আবার কোথায় চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না, যে কাঙালি আর কাউকেই আর রিকোয়েস্ট করলো না। হ্যাঁ, কাউকেই রিকোয়েস্ট করলো না। এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়েছে। সংসারে একেবারে বুড়ো হয়ে গেছে, এই কথাটা তোমাদের অনুধাবনে আসতে পারে। তাহলে লিখবা যে তার চরম অভিজ্ঞতা অর্জন হয়েছে, অভিজ্ঞতা অর্জন হয়েছে। ধরো তোমার কাছে এখন যদি, তোমাদের ফ্যামিলির কাছে যদি টাকা পয়সা থাকে অনেক, হ্যাঁ চিন্তা করো কোনো কারণে টাকা পয়সা যদি হারায় যায়, তুমি মানুষের কাছে যখন টাকা পয়সা চাইতে যাবা বা কোনো কিছু চাইতে যাবা, কাজ চাইতে যাবা, তখন তুমি আসল দুনিয়াটা দেখতে পারবা যে আসলে মানুষ কেমন। মানুষ ঠিক ততটুকুই তোমার সাথে থাকবে যতটুকু সে থাকতে চায়, এর বেশি কিন্তু সে তোমাকে দিবে না। ঠিক আছে, এবার একটু দেখো, নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়ে সে উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহার হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করিয়া ফেলিয়া দিল, যে স্পর্শ করো, মুখে আগুনটা জ্বালায় দাও। তারপর সকলে মিলিয়া মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল, একদম পুঁতে ফেললো। সবাই সকলে কাজে ব্যস্ত, শুধু সেই পুরা ঘরের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটা ঘুরে 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 আকাশে উঠতেছিল, তারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল। মানে তার মা বলছিল না, ধোঁয়ায় উড়ে 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 উড়ে, ওটা ধোঁয়া না, ওরা সব যাত্রা এভাবেই স্বর্গে যায়। তো সেটা কল্পনা করতে লাগলো। এই যে নিচু শ্রেণীর মানুষের প্রতি যে বিহেভিয়ার, এটা কিন্তু খুব ভালো মতো এখানে প্রকাশ পেল। এবার একটু দেখো, এই যে মুখুজ্জ মানে কি বলতো? মুখুজ্জ মানে হচ্ছে মুখোপাধ্যায়। বর্ষীয়সী মানে কি? বৃদ্ধ, এটা পড়াইছি তোমাদের। সঙ্গতিপূর্ণ মানে কি? অর্থ সম্পদের অধিকারী বা রিচ। অন্ত্যেষ্টিক্রিয়া কথাটার অর্থ কি? মৃতের সৎকার। স্বর্গ মানে স্বর্গ, অন্তরিক্ষ মানে আকাশ বা মহাকাশ বা গগন।
ভুক্তাবশেষ মানে কি ভোজন বা খাওয়ার পরে পাত্রে যতটুকু পড়ে থাকে। প্রসন্ন মানে কি খুশি বা সন্তুষ্ট। আচ্ছা, প্রসন্ন মুখ মানে কি খুশি ভরা মুখ বা সন্তুষ্ট মুখ। ক্রোর মানে কোল, শশব্যস্ত মানে খরগোশ বা শশেকের মতো বা শশের মতো ব্যস্ত, এটা উপমান কর্মধারয় সমাস। তেনার মানে তার, দুলে মানে পালকি বহন করে যারা, ইন্দ্রজাল মানে হচ্ছে জাদুবিদ্যা। এখানে গল্পের মাধ্যমে মুগ্ধ বা মোহিত করার ক্ষমতাকে বলছে, যে আমি তার কণ্ঠের ইন্দ্রজালে হারাই গেছি, যে আমি তার কণ্ঠে মুগ্ধ হয়ে গেছি। রোমাঞ্চ মানে শিহরণ। তারপর প্রণামী মানে হচ্ছে সালামি আর কি, মানে এটা এক প্রকার ঘুষ বলতে পারো তোমরা আর কি। মুষ্টিযোগ মানে হচ্ছে টোটকা চিকিৎসা, মানে যার যেতটুকু অ্যাডভাইস দেয় সেই অনুসারে চিকিৎসা। গেটে করি মানে হচ্ছে শামুক জাতীয় প্রাণী। নিস্তব্ধ মানে নিশ্চল। হরিধরি মানে হরি নামের ধ্বনি। আর মৃত বা কোনো পূজার টাইমে এই ধ্বনিগুলো দেখা যায়, শোনা যায়। অসন মানে হচ্ছে খাদ্যদ্রব্য বা আহারের বস্তু। সন্ধ্যাহিক মানে সন্ধ্যাবেলা হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজা। হ্যাঁ, আচ্ছা, এবার একটু দেখো। আর আমি এখানে তোমাদের লিখে দিছিলাম হচ্ছে ওই যে ইভিনিং স্ন্যাক্স, এটা আসলে পূজার পরে যে খাওয়া দাওয়া করে সেই কথাটাই বলছি আর কি। এবার একটু দেখো, এইটা যখন তোমাদের হয়ে গেল, এটাও কি আর আসে না? আচ্ছা, না আসলে নাই, সমস্যা নেই। এটাও তো আসে না, না আসলে নাই, সমস্যা নেই। আমি আবার ওপেন করতেছি। প্র্যাকটিস শিটটা তোমরা একটু দেখবা। হ্যাঁ, এই প্র্যাকটিস শিটটা একটু খেয়াল করো। প্র্যাকটিস শিট কই? এক মিনিট, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। যারা খুব ভালো মতো সৃজনশীলে মার্ক উঠাইতে চাও তারা এই জিনিসগুলো একটু ফলো করো। হ্যাঁ, এখানে প্রথমত এই যে পাঠ পরিচিতির এই অংশটা, যে শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থ বা এই সোর্সটা থেকে তোমাদের এই গল্পটা কালেক্ট করা হয়েছে, এটাকে একটু দাঁড়ায় রেখো তোমরা, ঠিক আছে? আর এই যে কে সম্পাদনা করছিল, এটা হচ্ছে সুকুমার সেন, এটা একটু মনে রাখবা। এই গল্পটা পড়ে আমাদের কি হবে? অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি হবে। অসাম্প্রদায়িক চেতনা মানে কি জানো? যে জাতিগত বিভেদ থাকবে না, জাতিগত বিভেদ সৃষ্টি না করা, সৃষ্টি না করা। আর সমাজের বঞ্চিত মানুষ বলতে এই যে অভাগী টাইপ যে সকল মানুষ আছে তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধাশীলতা জাগিয়ে তোলা, মানে তাদের প্রতি একটু সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি আমাদের সৃষ্টি করা। এবার একটু খেয়াল করো, এখানে যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলো তুমি খুব ভালো মতো দেখবা। এই যে কোন ক্যারেক্টারটা কেমন, এই যে দারোয়ান কেমন ছিল, হ্যাঁ, এবং দেখো অন্যান্য চরিত্রের ভিতরে কারা কারা ছিল, এই ক্যারেক্টারগুলো একটু ভালো মতো তোমরা একটু পড়ে রেখো, ঠিক আছে? এবার জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো তোমরা তো জানোই খুব ভালো মতো পারবা। গ্রামে কে নারী দেখতে জানে ঈশ্বর নাপিত? ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেছিল? 7 দিনের। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন ইয়েটা দিছিল জগত্তারিণী স্বর্ণপদক? যদিও এটা তোমাদের বইতে নাই এখন। সব ব্যাটারে এখন বামন কায়েত হতে চায়, ওই উক্তিটাকার মুখোপাধ্যায় মহাশয়। এই যেটা পড়ার পর কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন আছে, এই অনুধাবনমূলক কোয়েশ্চেনের প্রথম রাইট অ্যান্সারগুলো দেওয়া আছে। যেমন দেখো, মাকে বিশ্বাস করাই কাঙালির অভ্যাস, এটা এর কাঙালি বানান কিন্তু হয় নাই, এই বানানটা এইটা হবে। আচ্ছা, মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া। এখন নিচে নেমে দাঁড়ানো কেন বলছে? এই যে দেখো, কাঙালি মৃত মাকে ছুঁয়ে এসে বাড়ির কিছু ছুঁয়ে ফেলেছে কিনা এই ধারণা করে কাঙালিকে এই কথাটা বলছে। বুঝা গেছে? কেঁদে ফেলে কেন বলতো? স্ত্রীর প্রতি অবহেলার কথা মনে করে এবং স্ত্রীর প্রতিভক্তির পরিচয় পেয়ে রসিক দুলে কেঁদে ফেলে। রসিক হতবুদ্ধির মতো দাঁড়ায় গেল কেন? কারণ রসিকের মতো একজন নগণ্য মানুষের পায়ের ধুলো যে পৃথিবীর কেউ নিতে চায়, এটা ভেবেই সে অবাক হয়ে যায়। ওকে, তাহলে এখানে যেই অনুধাবনগুলো আছে এগুলো তোমরা একটু দয়া করে নিজে থেকে পড়তে হবে, ঠিক আছে? একটু নিজে থেকে পড়তে হবে। আর সৃজনশীলের জন্য আমি তোমাদেরকে একটু বলি, এই যে সামন্ত সমাজের শোষণ, অর্থাৎ এই যে জমিদারদের, হ্যাঁ, জমিদার যারা আছে তাদের শোষণ এবং নিম্নবিত্ত মানুষের করুণ জীবনযাপন, এখানে তোমরা যেই অভাগী স্বর্গের যে দিকটা পাইলা এই দিকটা থেকে বেশি সৃজনশীল হয়। ধনী শ্রেণীর মাধ্যমে গরিবের প্রতি অবিচার, অত্যাচার ও বৈষম্য, এই দুইটা প্রায় সিমিলার। কুসংস্কার, অবৈজ্ঞানিক ও বিভিন্ন চিকিৎসা প্রতিফলনের দিকটা এইটা একটু লেস ইম্পর্টেন্ট, এই পার্টটা একটু লেস ইম্পর্টেন্ট। ওকে, এটা একটু লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে উদার ও মানবিকতা বোধ সম্পন্ন হবার আহ্বান কাদের প্রতি? সব জাতির প্রতি, সব জাতের প্রতি। হ্যাঁ, আচ্ছা, হিন্দু সমাজের অস্পৃশ্য প্রথা শিকার। এই যে অস্পৃশ্য প্রথা মানে কি বলতো? এই যে ভেদাভেদ, নিচু শ্রেণীর প্রতি যে খারাপ দৃষ্টি, এটা যদিও এটা লেস ইম্পর্টেন্ট। অমানবিকতা ও জাতবর্গের দিক থেকে অধর রায়ের চরিত্রের সাদৃশ্য সম্পর্ক, সম্পর্ক এইটা ইম্পর্টেন্ট, এইটা ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা লেস না, এটা ভালো ইম্পর্টেন্ট। একটা ক্যারেক্টার দিয়ে দিবে যে ক্যারেক্টারটা অধর রায়ের সাথে মিলে যাবে এবং তোমাদের একটা সৃজনশীল দিবে, সেখান থেকে তোমাদের লিখতে হবে। তাই অধর রায় সম্পর্কে যেই ইনফরমেশনগুলো তোমরা পাইছো তার বিহেভিয়ার সম্পর্কে এটা একটু আলাদা করে রাখো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।